ছোটবেলার স্কুলের অভিজ্ঞতাটা একেবারেই ভালো নয়। বাংলার প্রথম লিটল ম্যাগাজিন হচ্ছে শতভিসা। ভাবনাটা ছিল আমার বাবা দীপঙ্কর দাশগুপ্ত আর আলোক সরকার আর তাদের আরেক বন্ধু তরুণ মিত্র। ইংরেজি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি বেশ ভালো জায়গাতেই পেলাম, এবং সেদিন যা অভিজ্ঞতা হলো তারপরে আমি আর কিছুতেই এইখানে আসবো না। বাবা বললেন যদি সংস্কৃত পড়ো তাহলে মনে রেখো গৌরী ধর্মপালের কাছে। ভাবো তাহলে গৌরী ধর্মপাল তখনই একটা লিজেন্ড, শুয়োপোকার মতন তিনজন গিয়ে বসলাম, ঘরটা থেকে বেরোলাম তিনটে প্রজাপতি। সুকুমারিদির ব্যাপারটা যেটা হয়েছিল ঈশান স্কলারশিপের জন্য যা দরকার, মানে সেই রকম র্যাঙ্ক করেন ওই একটি শর্তের জন্য তাকে দেওয়া ধর্মের কারণে। সুকুমারী ভট্টাচার্যর রাজনৈতিক মতাদর্শ যা ছিল, তৎকালীন যে বাংলার যারা শাসক তারা সেই পন্থী ছিলেন, তার ফলে মানুষ চিনেছে তাকে আর চর্চায় ছিলেন সবসময়। গৌরী ধর্মপালকে চিনতে পারেনি সেভাবে। সে গালবের গুরুমশাই বিশ্বামিত্র তিনি বলেছিলেন যে আমি কোনো দক্ষিণা চাই না বাবা, তুমি যাও। মহাভারতকার কিন্তু তাকে অনর্থ বলেছেন, এটা হওয়া উচিত নয়। ইট হ্যাপেন্ড বাট ইট শুড নট। 31 জন নারী ঋষি আছেন এবং তাদের মন্ত্রের মধ্যে তাদের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া অনুবাদ করতেই ইংরেজ অনুবাদকরা লজ্জা পেয়ে ল্যাটিনে করেছে। এবং বেদের এই যে কবিতা হয়ে ওঠা, এটা গৌরীদি প্রথম বাঙালিকে দেখিয়ে গেলেন। স্বাদুষ কিলায়ং মধুমা উতায়ং তীব্র কিলায়ং রসবা উতায়ং, একেবারে অবিকল একলা বন্দে পূর্ণ প্রাণ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধক। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। আমাদের এই পর্বের স্পন্সর হলেন অন্নপূর্ণা স্বাদিষ্ট। আমাদের আবার বৈঠকে একটি অনুষ্ঠান হয়েছিল বেদ ও রবীন্দ্রনাথ। সেখানে অনুষ্ঠানটাতে এত কিছু জেনেছিলাম, তাই ভাবলাম কিছু জিনিস আপনাদের সঙ্গেও শেয়ার করি। তাই আজকে আমাদের সঙ্গে আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, সংস্কৃতের অধ্যাপিকা মৌ দাশগুপ্ত। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। খাবো দাবো এবং আড্ডা দেবো। তো মৌদি, তো সংস্কৃত কি পড়ার ইচ্ছে ছোটবেলা থেকে ছিল? না, আমার ছোটবেলা থেকে সংস্কৃত পড়ার কোনো ভাবনা ছিল না। আমি কিছু সত্যি বলতে ছোটবেলায় যখন রচনা লিখতে দিত না যে তুমি কি হতে চাও বলো, আমি কিছুই ভাবিনি। ওটা খুব কঠিন রচনা ছিল আমার জন্য। কিন্তু যেটা খুব ভালো লাগতো সাহিত্য চর্চাটা, মানে এত বেশি গল্পের বই পড়তে ভালোবাসতাম কারণ মা খাওয়ানোর সময় একটু গল্প বলতেন ব্যাস, আর বাকি সময় ঠাকুমার কাছে গল্প শুনতাম। কিন্তু আমার খিদে তো তাতে মিটতো না। আমাদের দুটো আলমারি ভরা ছোটদের বই, সেই আলমারিতে বাবার ছোটবেলার বই, দিদির ছোটবেলার বই এবং আমারও কিছু আসছে। সেই তাগিদে আমি এত ছোটবেলা থেকে বই পড়তে শুরু করি, বাবা হঠাৎ অবাক হয়ে একদিন দেখেন যে আমি নিজে নিজে যুক্তাক্ষর শিখে গেছি। সেটা অথচ লিখতে শিখিনি, লিখতে একদম পারতাম না। এটা আমার মনে আছে যে আমাকে বাবা একটা অনেক কিছু লিখে দিলেন ইংরেজিতে অক্ষর, বললেন এইটা দেখে দেখে লেখো, এটা তোমার নাম, এটা সারা জীবন ধরে লিখতে হবে এবং মুখস্থও রাখতে হবে। আমার মাথায় হাত, মৌ দাশগুপ্ত, এতগুলো জিনিস আমি কোনোদিন। কত বছর বয়স হবে তখন? তখন আমি স্কুলে ভর্তি হইনি, 4-এর একটু কম বা 4-এর মতন। হ্যাঁ, জুনিয়র 1-এ যখন ভর্তি হই তখন তো 5 বছরে জুনিয়র। কোন স্কুলে পড়তে? বড়, আমি ইউনাইটেড মিশনারি স্কুল। আচ্ছা, তখন ওখানে মিশনারি স্কুল, কিন্তু একদম লিখতে জানি না। আমার এটাও মনে আছে অ্যাডমিশন টেস্টে লিখতে দিয়েছিল ABCD, আমি বেরিয়েছি পরীক্ষা দিয়ে, মা বলছে না, এত ছোটবেলার কথা পরিষ্কার মনে আছে জিনিসটা, সব পেরেছো, সব লিখেছো? হ্যাঁ। বাড়ির কাছাকাছি এসে বললো ABCD দিয়েছিল লিখতে, আমি শুধু A লিখে চলে এসেছি। এখনো মনে আছে মা রাস্তার মধ্যে মাথায় হাত দিয়ে দাঁড়ালেন। তারপর যে কী করে আমার অ্যাডমিশন হলো আমি জানি না। যাই হোক, তবে মা ওই স্কুল নিয়ে খুব খুশি ছিলেন
মা তো মাথায় হাত দিয়ে রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে পড়লেন, তারপরে কি করে আমার ভর্তি হলো আমি জানি না। যাই হোক, তবে স্কুলটায় যেতে আমার একদম ভালো লাগতো না। স্কুলটা বলবো না, যে কোনো স্কুলেই, মানে কেন? স্কুলে ভীষণ আমার দুঃখ হতো মাকে ছেড়ে যেতে। অথচ মা তো খুব কঠিনই ছিলেন, বকাবকিও করতেন। আমার ভীষণ কান্নাকাটি পেত এবং কাঁদতে কাঁদতে বমি হয়ে যেত। কিন্তু এটা কি কঠিন, বড়বেলাতেও তাই মানে? হ্যাঁ এটা থেকে গেছে। মানে আমার সত্যি বলতে কি, যখন এমনকি আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে চাকরি করতে ঢুকেছি, সেটাও তো ওই শিক্ষাক্ষেত্রে একটা বাড়িতে ঢুকতে হবে, তখনও আমার মানে ভালো ভালো লাগে। পেত যাওয়ার সময়। যাবার পরে ঠিক, কিন্তু ওইটা একটা থেকে গেছে ছোটবেলার ভালো না লাগাটা। তো সেখানে যেটা হয়েছিল, আমি তো একদম লিখতে জানি না, নিরক্ষর নই, হ্যাঁ, ওই স্বাক্ষর কিন্তু অক্ষর জ্ঞানটা আছে, লিখতে জানি না। মা খুব খুশি, মা বললেন কিরকম সুন্দর স্কুল, তুই তো একদম লিখতে পারতিস না, স্কুলে ঢোকার অনেক কিছুদিনের মধ্যে ওরা কেমন লিখতে শিখিয়ে দিল। আর সেটা শিখিয়েছিল, কিন্তু তা বাদে আমার কিন্তু ছোটবেলার স্কুলের অভিজ্ঞতাটা একেবারেই ভালো নয়। তাই? কেন? ভয়ানক অভিজ্ঞতা, এবং সেটা কতটা ক্ষতি করে আমার মনে হয় তোমাকে একটু বলি। এটা অনেকে না না, শুনবে। একদমই তাই। মানে আমাদের ওই ছোট ছোট স্মৃতি এমন ভাবে ভেতর থেকে নাড়া দিয়ে যায় ছোটবেলা থেকে। এগুলো আমাদের চরিত্র তৈরি করে, তো আর অনেক সমস্যার মূল সেখানে পড়ে থাকে। তো ওটা একটা মিশনারি বাংলা মিডিয়াম স্কুল ছিল, খুব পুরনো, 200 বছরের পুরনো একটা বিল্ডিং। আর সে কাঁদতে কাঁদতে মাকে ছেড়ে যাওয়া, মা যদিও কোলে নিয়ে কোনোদিনও বসে থাকতেন না, যাই হোক তবু একটা কেমন নিরাপত্তা থেকে যেন বেরিয়ে যাওয়া, এটা একটা আমার মনের উপর খুব কাজ করতো। তো সেখানে আমাদের দোতলায় ক্লাস হতো, একটা পুরনো কাঠের সিঁড়ি দিয়ে উঠতে হতো। সেই কাঠের সিঁড়ির নিচে একটা বড় খাঁচা ছিল, এবং সেই খাঁচাটা একটা ডিম লাইট, মানে সিঁড়ির তলাটা খুব অন্ধকার মতো, একটা নিভু নিভু আলো জ্বলে, গা ছমছমে জায়গা। সেই খাঁচাটার ভেতর একটা কম্বল না কিছু ভাঁজ করা, খালি খাঁচা। তো সেটা আমরা শুনতাম, বলা বলি হতো যে কেউ যদি ভীষণ দুষ্টুমি করে, সব থেকে বড় শাস্তি হচ্ছে খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখা, ওর মধ্যে বন্ধ করে রাখে দুষ্টু মেয়েদের। তো আমার সবার মতোই ভয় ছিল। একদিন কি হয়েছে, আমাদের যিনি ক্লাস টিচার ছিলেন, কেন জানি না তিনি আমাকে একদম পছন্দ করতেন না, কি কারণ ছিল জানি না, কিন্তু হবে আর কি, হতেই পারে, কি জানি কেন। তা ওর ভালো লাগতো না আমাকে। একদিন হয়েছে কি, উনি আসেননি, এবং ওনার ভালো লাগতো না আমাকে বলে আমিও খুব আড়ষ্ট হয়ে ভয়ে থাকতাম। একদিন উনি আসেননি, সেদিন আমাদের পাশের ক্লাসের ক্লাস টিচার, যিনি খুব হাসি খুশি, খুব সুন্দর সেজে আসেন, গান, তাকে আমাদের দেখা মাত্র ভালো লাগে, তিনি আমাদের ক্লাসে এসে বললেন, শোনো আজ তোমরা নিজেরা লেখো দেখিনি, বলে কিছু লিখতে দিয়ে গেলেন। তা আমি না সেদিন কি মন দিয়ে কি ভালো করে লিখেছিলাম সেই ক্লাস জুনিয়র 1-এ। পরের দিন আমাদের ক্লাস টিচার এসে বললেন, দেখাও দেখি কে কি লিখেছো। তো সবাই দেখাচ্ছে, আমিও দেখালাম। আমার লেখা দেখেই বলছেন, এটা তো তোমার লেখা নয়, তুমি কখনো এরকম লিখতেই পারো না, তোমার হাতের লেখাই নয় এটা। আমি বলছি যে না আমি লিখেছি। না, এটা তোমার দিদি লিখে দিয়েছে। আমার মাথায় এটাও আসেনি যে উনি জানবেন কি করে আমার দিদি আছে। যাই হোক, আমি বলছি না আমার দিদি লিখে দেয়নি, আমি লিখেছি। একই তো দিদি লিখে দিয়েছে, তা এবার মিথ্যে কথা বলছো, চলো এই নাও চাবি। বলে একটা চাবির গোছা আমার চোখের সামনে ধরলেন, খাঁচায় নিয়ে যাও, ওখানেই থাকবে তুমি। হ্যাঁ, চলো খাঁচায়, হয় বলো যে দিদি লিখে দিয়েছে স্বীকার করো, না খাঁচায় চলো। সে আতঙ্কটা আমি আজও ভুলিনি। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ দিদি লিখে দিয়েছে। এটা যে হলো না, এটা আমার যে কত বড় ক্ষতি করলো, মনোবল পুরো ভেঙে দিল। মানে শুধু তাই নয়, আমাকে ভয় দেখিয়ে অন্যায় স্বীকার করতে বাধ্য করা হলো, সেটা আমার ভেতরে থেকে গেল, এবং বড় বয়সে আমার ব্যক্তিগত জীবনে সেটাকে আমার উপর প্রয়োগ করা হয়েছে। আমি সেটা ভয়ে অনেক কিছু আমি স্বীকার করেছি যেটা আমি আদৌ করিনি। মানে তাকে স্বীকার করা বলে না, তাকে মিথ্যে বলা বলে। সেটার সঙ্গে আমাকে যুদ্ধ করে তার থেকে বেরোতে হয়েছে। আমি জানি এটা কত কঠিন এবং কত ভয়ানক, একজনের জীবন শেষ করে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। একদম তাই। আর আমারও মনে হয় যে স্কুলে বলা হয় না যে তুমি পারছো না, তোমার হচ্ছে না, দেখেছো কতটা ভালো করছে, কিন্তু কেউ বলে না যে ও তো খেলতে পারে না, তুমি তো কি সুন্দর যোগাসন করছো, তুমি তো কি সুন্দর গান গাইছো।
আমার এটা খুবই দরকার, এবং এটা পেলে যে মানে কত সাধারণ ছাত্রী বা যে হয়তো ফেল করছে, যে যার পড়াশোনায় কোনো আগ্রহই নেই, তার যে কিরকম একটা র্যাডিক্যাল চেঞ্জ হতে পারে তার প্রমাণ আমার দিদি। সেও একটা স্কুলে পড়তো, আমি আর নাম করে করে স্কুল বলছি না, সে সরকারি খুব ভালো নাম করা স্কুল, তো ওখানেও খুব ব্যাড বুকে ছিল। এত দূর যে বাবা মাকে পেরেন্ট মিটিংয়ে বলা হতো, ও আচ্ছা ভুল করে ওর প্রশংসা করেছি আমরা, ভুল করেছিলাম অন্যজনের সঙ্গে, না না ও আসলে ভীষণ দুষ্টু ইত্যাদি। তারপরে সে তো মানে সে জানতো তার কিছুই হবে না, তো হেলা ফেলা করে মাধ্যমিক দেয়, অথচ তাতে তখনকার দিনে ফার্স্ট ডিভিশন পায়, তখন 79। তারপরে ওকে যে স্কুলে ভর্তি করা হলো হায়ার সেকেন্ডারির জন্য, সেখানে গিয়ে না ও এত প্রশংসা এবং উৎসাহ পেত, বাহ কি ভালো বলেছো, ব্যাস সে তো তারপরে ইউনিভার্সিটি র্যাঙ্ক করে বেরোলো, মানে সারা জীবনের মতন বদলে যেতে পারে একটা শুধু প্রশংসা, একটা শুধু উৎসাহ। আর উল্টোটা একদম কি তাই, করতে পারে? উল্টোটা পুরো শেষ করে দিতে পারে। আর বাবা মাকে নিয়ে যদি কিছু বলো, যে তোমার বাড়িতে তো প্রচুর গুণীমানী ব্যক্তিরা সবসময় আসতেন যেতেন। আমাদের জন্ম হয়েছে একেবারে বিজয় মুখার্জি লেনে, সেটা এই জন্য মনে রাখার যে বাংলা বিজয় মুখার্জি লেনটা, বিজয় মুখার্জি লেন হচ্ছে ভবানীপুর, আচ্ছা, ওর পিছন দিকে বকুল বাগান, আর সামনের দিকে হচ্ছে রাখাল মুখার্জি রোড, যেটা গিয়ে গোল মাঠে পড়েছে, এবং ওই বকুল বাগান, পূর্ণ সিনেমা, ওই চারিদিকে আমাদের এই চৌহদ্দি, সেখানে তো অবাধে ঘুরে বেড়াতাম, মানে ওইটুকু বয়স থেকে মা ছেড়ে দিতেন রাস্তায়, কারণ জানতেন যে কারো না কারোর চোখে চোখে আছি, সে একা একা কোথায় চলে যেতাম, আজকাল লোকে ভাবতেও পারবে না। সত্যি তাই, এখান থেকে একটু পাঠালে আমরাও পাড়ায় কত ঘুরে বেড়াতাম, মানে কোনো চিন্তাই ছিল না, এবং রাস্তা পার হতে হবে না, আমাদের গলি থেকে বেরিয়ে ফুটপাত ধরে ধরে আবার বকুল বাগান হয়ে আবার গলিতে ফিরে আসা যাবে, পাউরুটি আনতে যাচ্ছি সেই ছোট্ট গুড়গুড়ি, কোনো অসুবিধে নেই, খেলতে বেরোনো সবাই মিলে, বিকেল হয়েছে চল। মানে আমি আর আমার বন্ধু ঝুমা, একজন ও আমার থেকে একটু 10 মাসের বড়, দুজনে মিলে যোগুবাজার অব্দি চলে হ্যাঁ কিনা করতাম, এবং আমার দিদি তো 11 বছর বয়স ওখান থেকে একা একা বাসে চড়ে বাঘাযতীনে আমার দাদুর বাড়ি চলে আসতো, মানে আমাদের মা এভাবে ছেড়ে দিতেন, এবং আমরা এই জন্য কোনোদিন কোথাও অসুবিধে হয়নি। তো যেটা বলছিলাম যে কেন এই বাড়িটা স্মরণীয়, সেটা হচ্ছে যে বাংলা কবিতার ইতিহাসে তার একটা জায়গা আছে। হ্যাঁ, সত্যি বলতে কি, বাংলার প্রথম লিটল ম্যাগাজিন হচ্ছে শতভিসা, কৃত্তিবাসেরও 2 বছর আগে 1951 সালে সেটা সূত্রপাত হয়, এবং সেটা সূত্রপাত হয়েছিল মানে তার ভাবনাটা ছিল আমার বাবা দীপঙ্কর দাশগুপ্ত আর আলোক সরকার তার বন্ধু, আর তাদের আরেক বন্ধু তরুণ মিত্র, এই 3 জনে মিলে পরিকল্পনা করেন। তাদের মানে তখন কি বা বয়স, আলোক কাকার বোধহয় 18, বাবার 22, তরুণ কাকারও ওরকম কাছাকাছি। তো সেই শতভিসা শুরু হলো, এবং তখন কিন্তু আর কোনো লিটল ম্যাগাজিন নেই, এবং শতভিসা একটা আন্দোলন সত্যি বলতে কি, কারণ তার আগে 40-এর কবিতা, 40-এর কবি যারা মানে বাংলা কবিতা, তার মধ্যে একটা ভীষণ উচ্চকিত ব্যাপার ছিল, এবং হয় সেটা চূড়ান্ত রাজনীতিক কবিতা হয়ে যাচ্ছে, নয়তো সেখানে অত্যন্ত বেশি রকম যাকে ভালগারিটি বলা যায় সেটা এসে যাচ্ছে, সেখানে একটা রুচির পরিশীলনের ব্যাপার ছিল, যে এবং এই যে তরুণদের প্রজন্মটা উঠে এলেন, তারা একদম নিজস্ব একটা স্বর তৈরি করতে চাইলেন। এই ভাবনা থেকে একদম 1 ফর্ম আর 16 পাতার একটা কাগজ তাদের পকেট মানি দিয়ে, মানে কীরকম শুনেছি আলোক কাকার মাঠ থেকে পেলেন বোধহয় কত যেন 5 টাকা, বাবার স্টাইপেন্ড, তখন বাবা বিএ পাশ করে একটা ওই কাগজে সহকারী সম্পাদকের কাছে 10 টাকা স্টাইপেন্ড পান, সেই 10 টাকা আর কিছু টাকা দিলেন তরুণ কাকা, হ্যাঁ, এই করে বোধহয় 20-25 টাকা দিয়ে শতভিসা শুরু হলো। এবং সেই শতভিসায় ভাবো, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম কবিতা শতভিসায় ছাপা হয়েছিল, ঝর্ণাকে, এবং সেটা নিয়ে একটু আলোক কাকার আপত্তি ছিল, ওটা বাবা ইনসিস্ট করায়, কারণ অসাধারণ কবিতাটি,
কোনো কারণে হয়তো আলোক কাকার মনে হয়নি সেটা বলতে পারবো না, কিন্তু ওটা ছাপা হয়েছিল শতদিশায়, সেটা তো জানো, যে একটা কিংবদন্তি কবিতা বা এরকম। তখনও কৃত্তিবাস শুরু হয়নি। ওই 50-এর যে কবিরা এবং তাদের পূর্ববর্তী প্রত্যেকটি সংখ্যায় বীরেন জেঠুর লেখা থাকতো। মানে বীরেন্দ্র চট্টোপাধ্যায় শক্তি কখনো লেখেননি শতদিশায়, যাই হোক, আর সবাই কার নয়। তো এরা আসা যাওয়া করতেন। তারাপদ রায়, এমনকি শঙ্খ ঘোষও এসেছেন। তারাপদ কাকা তো সে খুব ভোরে 6টার সময় হঠাৎ ঘুমিয়ে আছি বাইরে, দীপঙ্কর বলে বিরাট হাঁক চমকে উঠে। বিমল রায় চৌধুরী মারা গেছেন, বিমল মারা গেছে, দীপঙ্কর এক্ষুনি যেতে হবে। বিমল রায় চৌধুরী, কবিতা সিংহ, এরা সব কাছাকাছি থাকতেন এবং সবাই শতভিসার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আরেকজন প্রাণপুরুষ ছিলেন অলোক রঞ্জন দাশগুপ্ত। এদের যে বন্ধুত্ব, এদের মধ্যে তো চোখ খুলেছে, কাজে এই দেখতে দেখতে আমরা কিছু বুঝিও নি যে এরা কে না কে হবেন ভবিষ্যতে, এবং সেটা পরে হলো। কিন্তু আমরা সবাইকেই তুমি বলি, সবাই কাকু। আর কি যে একটা আশ্চর্য তখন জীবন ছিল, কোনো কুশ্রিতাগুলো চোখে পড়তো পারবে না, সবকিছু সুন্দর। বাবার কাছে ঝাঁকে ঝাঁকে তরুণ কবিরা আসতেন, তাদের সব চটিগুলো বাইরে বারান্দায় খুলে ভেতরে ঢুকতেন। আমরা সেই চটি পায়ে গলিয়ে দেখতাম কার চটি কেমন। সব থেকে আরামদায়ক চটিটা ছিল সুব্রত মিত্রের, সে দারুণ চটি, মানে এরকম উঁচু এবং খুব সুপুরুষ ছিলেন তিনি, ঝাঁকড়া চুল, ফর্সা, টকটকে লাল পাঞ্জাবি পরে আসছেন। হ্যাঁ, ছোটদেরই ভালো লাগছে দেখে। তার জুতোটাও ছিল সব থেকে আকর্ষণ। আমরা সেই জুতো পরে সবাই পরে পরে দেখছি, আর বেরোতে গিয়ে জুতো পান না। এই সব মজার মধ্যে দিয়ে বড় হওয়া। মানে তুমি যা যা বলছো আমরাও ছোটবেলায় ফিরে যাচ্ছি পুরো। এরপর তোমার ইউনিভার্সিটি, মানে পুরোটা 12 অবধি তো ওখানে? না, ওখানে নয়, আমি ওখানে পড়ি ক্লাস 5 অবধি। তারপরে 6-এ এসে ভর্তি হই কমলা গার্লস স্কুলে, কারণ সেই সময় মেট্রো রেলের জন্য খোঁড়াখুড়ি শুরু হলো। আর আমার বাবাও ভবানীপুরের বাড়ি ছেড়ে এখানে বাঘাযতীন স্টেশনের কাছে আমাদের একটা বাড়ি তৈরি হলো, তখন সবাই মিলে চলে আসা হলো। সেটা হচ্ছে একটা মানে জীবনের প্রথম হৃদয় বিদারণ, যে সেই বাড়ি, সেই স্কুল, যে স্কুলে যেতে এত খারাপ লাগতো ভাবতে পারবে না সেই স্কুল ছাড়তে কত কেঁদেছিলাম। এবং আমার বন্ধুরা বলেছিল, শোন নতুন স্কুলে ভর্তি হবি, বাজে করে পরীক্ষা দিবি, তাহলে আর ওখানে ঢুকতে হবে না। তারপরে এটাও মনে আছে, লিস্ট বেরিয়েছে, আমরা গেছি, দেখি বাবা বলে নেই যে তোমার নাম। আমি একেবারে ভ্যা করে গেলাম, একজন গার্জিয়ান পাইনি বুঝি, বাবা বলে না পেয়েছে বলে কাঁদছে। এরকম। কিন্তু এই স্কুলটা আমার জীবন বদলে দেয়। এটা কেন কেঁদেছিলাম, প্রধানত স্কুলটার নিজের কোনো মাঠ ছিল না। ইউনাইটেড মিশনের একটা বিরাট জায়গা জুড়ে বিরাট খোলা মেলা, ফুল, নিজের একাধিক মাঠ, চ্যাপেল, অনেক কিছু ছিল। আর এখানে সেরকম ছিল না। কিন্তু বাবা বলতেন এটা অত্যন্ত, দেখো এই যে সমস্ত মিউরালগুলো, এগুলো কিন্তু বিরাট শিল্পীদের করা। হ্যাঁ, শানু লাহিড়ীর কাজ রয়েছে, তারপরে বিষ্ণুদের স্ত্রী প্রণতিদের স্কুলটার ফাউন্ডার ছিলেন, ফাউন্ডার প্রিন্সিপাল উনি। যামিনী রায়ের প্রচুর অরিজিনাল ছবি ওই স্কুলে আছে, এবং সেই সব নিয়ে একটা দারুণ ব্যাপার। কিন্তু ওই মাঠ নেই, গাছ নেই, গাছ একটা মাধবীলতার চারা, ওইদিকে তাকিয়ে তাকিয়ে একটু কনজেস্টেড। হ্যাঁ, ওই জন্য খুব মন খারাপ হয়েছিল। কিন্তু একটা অসাধারণ জায়গা, যাদের পেয়েছি তারা আমার জীবন করে দিয়েছে। তারপর কমলা গার্লসের পর? কমলা গার্লসের পর গেলাম লেডি ভুবন কলেজে পড়তে। হ্যাঁ, সেটাও খুব মজার, কারণ আমি না ছোটবেলা থেকে খুব সাধারণ রেজাল্ট করি, বুঝলে, 24-24 ওই ক্লাসের মধ্যে। এত সাবজেক্ট ছাড় থেকে সংস্কৃত কেন? মানে বলছি এটা আমি সারাক্ষণ তো গল্পের বই পড়তাম, পড়ার বই ওই যেটুকু। আর আমার মা বাবা অত দেখতেনও না, সময় পেতেন না, কারণ আমার দিদি একটু দুষ্টু ছিল, মার বেশিরভাগ মনোযোগ এবং সময় ওর পেছনে যেত। আমি বসে বসে নিজের, মা শুধু দেখতেন যে শিখছে কিনা, পাশ করে ক্লাসে উঠছে কিনা, এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। এটা যে কত বড় আশীর্বাদ যে তোমাকে ছোটবেলা থেকে ফার্স্ট হতে হবে না, তোমার ছোটবেলা থেকে সব প্রাইজ এনে ঘরে ঢোকাতে হবে না, এই একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা। আমি মনে করি যে এইটা হচ্ছে সব থেকে জরুরি। এবং তার ফলে
প্রচুর আমি ওই আলমারি আলমারি গল্পের বই পড়তাম। তারপরে নিজের অজান্তে ক্লাস 9-এ উঠে দেখলাম আমার ভীষণ রেজাল্ট ভালো হতে শুরু করলো। বন্ধুরা বলছে কি রে আজকাল কি সারা রাত জেগে পড়তে না, তখন তো যেমন পড়তাম তেমন। কিন্তু লেখার বাঁধনি বদলে গেল, যে যুক্তিবোধ এবং একটা জিনিস সাজানো, এটা আপনা আপনি ডেভেলপ করে জানো। যত তুমি সাহিত্য পড়বে বাইরের ভালো সাহিত্য, এবং আমাদের কোনো বাধা ছিল না, সব কিছু করতে পারতাম। এই করে এমন একটা ভেতর থেকে জিনিসটা হয় যার জন্য আলাদা কোনো এফোর্ট দিতে হয় না, অনায়াস এবং খুব সুখের সেই পাওয়াটা। তারপরে হলো, তারপর ভীষণ ভালো রেজাল্ট হতে থাকলো, স্কুলে ফার্স্ট হতে লাগলো। কি ব্যাপার এটা, ফার্স্ট হওয়া মানে কি না, ফার্স্ট আরেকজন হতো, আমি সেকেন্ড হয়ে গেলাম। মাধ্যমিক ওরকম হলো, হায়ার সেকেন্ডারি ওখানে পড়লো, হায়ার সেকেন্ডারিতে দেখি আবার সায়েন্স সব মিলিয়ে ফার্স্ট হয়ে গেলাম, বিকট একটা রেজাল্ট। বাহ। তখন সবাই কি নিয়ে পড়বে কি নিয়ে পড়বে। আমার আসলে পড়তে ইচ্ছে ছিল ভাষাতত্ত্ব, কারণ বাবা আমার ভাষাতাত্ত্বিক। ওই দেখে দেখে এমন একটা মানে যাকে বলে যে আমি কি পারবো জানি না, যদি কখনো সুযোগ হয়। বাবা যখন বিষয় নির্বাচনের কথা এলো, আমার মা বাবা বললেন তোমার যা ভালো লাগে পড়ো। কি ভালো লাগে? আমি বাবা আমার তো লিঙ্গুইস্টিক্স ইচ্ছে। তো কখনো তো লিঙ্গুইস্টিক্স তো সাবজেক্ট হিসেবে তখনও আমি জানি না, পড়িনি, কিন্তু বাবা আর আমি সারাক্ষণ ব্যাকরণ চর্চা করি। তো যাই হোক, বাবা বললেন যে লিঙ্গুইস্টিক্স পড়তেই পারো, কিন্তু তাতে একটু অসুবিধে যে চাকরি বাকরিতে হয় না তেমন। একটা ল্যাঙ্গুয়েজ কোনো একটা ভাষা পড়ো, সেটার পরে তুমি পড়তে পারো ভাষাতত্ত্ব। তা ভাষা কি পড়বো, হয় সংস্কৃত নয় ইংরেজি। বাবা বললেন যদি সংস্কৃত পড়ো তাহলে মনে রেখো গৌরী ধর্মপালের কাছে। এই হচ্ছে শেষ কথা। গৌরী ধর্মপালকে যদি পাও তাহলে সংস্কৃত পড়ার মানে আছে, হয়তো তুমি ইংরেজি পড়লে পড়ো। তো আমি একই সঙ্গে দু জায়গায় ভর্তির জন্য চেষ্টা করলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি আর ব্রেবনে সংস্কৃত। তখন সংস্কৃতের খুব দূর দিন, মানে এমন যে ছাত্রী হয় না, মানে তোমাকে হয়তো বলবে যে আমি তোমাকে জল পানি দেবো, তুমি আমাদের এখানে এসো, এরকমভাবে ডেকে আনতে হয়। তা ইংরেজি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি বেশ ভালো জায়গাতেই পেলাম, মানে তালিকায় বোধহয় 3 নম্বরে নাম ছিল, সেখানেও ভর্তি হলাম। এদিকে তখন তো আমরা সবাই অন্তত দুটো জায়গায় ভর্তি হয়ে থাকতাম যেটা স্যুট করে, আর ওদিকে তো ব্রেবনে ভর্তি হয়েছি। প্রথম ক্লাস শুরু হলো যাদবপুরে। আমি ওরিয়েন্টেশনের দিন গিয়েছিলাম, এবং সেদিন যা অভিজ্ঞতা হলো, তারপরে আমি আর কিছুতেই এইখানে আসবো না এবং পড়বো না এই মনস্থির করি। হ্যাঁ, সেদিন আমাদের বলা হলো একটু মানসিক যন্ত্রণা দেওয়া হবে, র্যাগিং করতে। আমাদের একটা ঘরে নিয়ে বসি, দাদারা তারা মানসিক যন্ত্রণা দিচ্ছিল তথাকথিত। তা সেটা করতে গিয়ে তারা আমাকে এমন একটা জায়গায় ঘাটা দিল, সেটা তারাও হয়তো জানে না। তো আমি ঠিক করলাম এখানে পড়বো না। কি বলেছিলাম তোমাকে বলছি, কারণ তুমিও বাংলা মিডিয়ামে পড়তে, এবং নিশ্চয়ই নিজের স্কুলকে খুব ভালোবাসতে। আমাকে সবাই কোথায় পড়ো, ওই অমুক কনভেন্ট তমুক এইসব হচ্ছে, আচ্ছা আচ্ছা এইসব হচ্ছে। আমি কমলা গার্লস স্কুল। কোথায় সেটা? ও আচ্ছা, কমলা গার্লস স্কুল কিন্তু যথেষ্ট নাম এরকম। সেটা কোথায়? আচ্ছা আচ্ছা, ওই লেকের পারে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে লেকে তো যেতে নিশ্চয়ই ঝালমুড়ি খেতে, হ্যাঁ যেতে না, ইত্যাদি ইত্যাদি। মানে আপাতভাবে নিরীহ, কিন্তু ভীষণ একটা অবমাননা এবং তুচ্ছ তাচ্ছিল্য, যেটা আমার মনে হয়েছিল যে আমার অস্তিত্বে একটা আঘাত করছে। কারণ স্কুলটা আমার একটা পার্ট অফ মাই এক্সিস্টেন্স। আমি সেখান থেকে আমি আর যাবো না সেখানে, ঠিক করি। এবং ভাগ্যিস যাবো, হ্যাঁ ভাগ্যিস যাবো, যা হয় ভালোর জন্যে হয়। তারপরে তো গৌরী ধর্মপাল এবং জীবনের একটা নতুন আশ্চর্য অধ্যায় শুরু হওয়া। একটু বলো, মানে গৌরী ধর্মপাল সম্পর্কে এত শুনেছি, মানে বলছি যে ওই সে সময় সংস্কৃতের খুব দুর্দিন, তখন আমরা ভর্তি হয়েছি 3 জন। মানে এখানে প্রথম দিন কেমন ছিল? এখানে তো এরকম হলো, এইখানে কোথায়? ব্রেবনে বলছি, ব্রেবনে আমরা গিয়ে দেখি যে আমি, আমার স্কুলের ছায়া সঙ্গিনী মৌসুমী চ্যাটার্জি, সে, কারণ মৌ যেখানে যাবে আমিও সেখানে, 2 মৌ। আর আরেকটি মেয়ে এসছে, সে দিল্লি থেকে এসছে, মিরান্ডা হাউসের ছাত্রী ছিল,
সুভদ্রা মিত্র, সে অসাধারণ গান গায় এবং খুব ভালো ছাত্রী, সেখানে দারুণ রেজাল্ট করেছে। তারও একই কারণে এখানে সংস্কৃত পড়তে আসা। তার মা বাংলা নিয়ে পড়েছেন, ওখানে অধ্যাপিকা ছিলেন, এবং তিনিও বলেছিলেন যে তুমি যদি সংস্কৃত পড়ো কলকাতায় গিয়ে গৌরীদির কাছে পড়ো, গৌরী ধর্মপালের কাছে। অথচ তিনি কিন্তু গৌরীদির ছাত্রী ছিলেন না, যেমন আমার বাবাও ছিলেন না। ভাবো তাহলে, গৌরী ধর্মপাল তখনই একটা লিজেন্ড, একটা মিথ, এবং বাবা মায়েরা তাদের মানে তথাকথিত উজ্জ্বল রেজাল্ট করা ছেলে মেয়েদের মানে মেয়েদের সেখানে পাঠাচ্ছেন, তার কাছে পাঠাচ্ছেন, এটা জেনেও যে সংস্কৃতের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার, আর কিচ্ছু নেই, কোনো চাকরি নেই, কিছু নেই, কেউ পড়তে অব্দি আসে না, স্কুল থেকে তুলে দেওয়া হয়েছে তা। তো সেখানে আমরা যখন যাই, প্রথম দিন তো নিজেদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো যে বাহ কিরকম এরকম বন্ধু পাবো তো ভাবিনি। তারপরে প্রথম গৌরীদি আমাদের নিয়ে একটা কটেজ ছিল আমাদের মেন বিল্ডিং এর বাইরে, মানে এক পাশে, সেই কটেজের একদম একটা ছোট কোণার ঘরে নিয়ে গেলেন, গিয়ে সেখানে আমাদের নিয়ে বসলেন। কতক্ষণ যে বসলেন, 1 ঘন্টা 2 ঘন্টা না 3 ঘন্টা বলতে পারবো না। যখন ওই 3টে মেয়ে ঢুকলো সেই ঘরে, তারা 3টে স্টুডেন্ট শুয়োপোকার মতন 3 জন দিয়ে বসলাম। ঘরটা থেকে বেরোলাম 3টে প্রজাপতি। হ্যাঁ, সে ভাবলে না এখনো গায়ে কাঁটা দেয়, যে শুধু বলা, শুধু চোখের সামনে ফুটিয়ে তোলা, আমাদের কান খুলে দিলেন প্রথম দিন। এখন কালো হয়ে সে শুকালো, কত ছোট আমরা তখন, মানে একেবারে তখন কান খোলার বয়স, খুলে দিচ্ছেন যে কালো হয়ে সে শুকালো, দেখো 2বার কালো আছে, হ্যাঁ এটা কি খেয়াল করছো? এইরকম হয় শব্দ এবং তার ঝংকার এবং অর্থের, এইটাকে বলে উন্মুখীকরণ। সংস্কৃতের একেবারে আসল কথা, সংস্কৃত ভাষার যে ধ্বনি ঝংকার, সেই ঝংকারের সঙ্গে তার যে অর্থ, এই দুটো যখন একেবারে মিলে যায়, পাশাপাশি একসঙ্গে চলে, তখন সাহিত্য হয়। শব্দ আর অর্থের একসঙ্গে চলা, এবং সেটা যে কিভাবে আমাদের শিখিয়েছিলেন। আমাদের পাঠ্য তখনও ছিল না, বানভট্ট পড়াচ্ছিলেন। দেখো একটা তপবনের বর্ণনা কিরকম দিচ্ছেন কবি। সেই বনে কি ছিল? কপিনামেব শ্রীফলাভিলাষ, কপি মানে বাঁদর, বাঁদরদেরই শ্রীফল মানে বেল ফলে আকাঙ্ক্ষা, এইটুকু বললেন। তার মানে কি? শ্রীফলের আরেকটা মানে হয় সম্পত্তি, হ্যাঁ, লক্ষ্মীর দান, টাকা পয়সা। টাকা পয়সায় আসক্তি কেবল বাঁদরদেরই ছিল, সেখানকার কোনো মানুষের ছিল না। তপবনের আদর্শ এটা। মূলানাম এব অধোগতি, কেবল শিকড়দেরই অধোগতি, অধোগতি মানে তো আমরা জানি, কেবল শিকড়দেরই অধোগতি হতো, কোনো মানুষের অধোগতি হতো না। এইগুলো শেখাচ্ছেন। মানে এখনো গায়ে কাঁটা দেয় থাকতে, কত ভাগ্যে এরকম টিচার পাওয়া যায় যে যিনি সিলেবাসে ঢোকার আগে তাদের চোখ কান খুলে দিচ্ছেন, তাদের তৈরি করে নিচ্ছেন। এই সীমিত সময়, আমাদের হাতে কতটা সময়? 3 বছর। 3 বছরে আমরা ভালো ভালো রেজাল্ট করে এসছি, সব সংস্কৃতে সব 80-90 পেয়ে এসছি, এসে দেখি ওমা কিচ্ছু জানি না, একদম শূন্য। এবং প্রথম পরীক্ষায় আমার মনে আছে 10-এ সুভদ্রা পেল 1 গৌরীদির হাতে, আমি 2.5। হ্যাঁ, সুভদ্রা কান্নাকাটি করে বলছে আমি আর পড়বো না। ওর বাবা মা এলেন, গৌরীদি খুব শান্ত হয়ে বললেন যে না, খুব ভালো, লেখায় প্রসাদ গুণ আছে, হ্যাঁ ভালো হবে, আপনারা ভাববেন না। তো ভালো হবো, 10-এ 1 থেকে কি করে উঠবো? এই হলেন গৌরীদি। তো উনি খুশি হলে, মানে ওর যদি পছন্দ হতো, আমরা শুনেছি আমাদের আগে বেশ অনেক বছর আগে দেবার্চনাদি ছিলেন, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামকরা অধ্যাপিকা, কবি দেবারতী মিত্রের বোন, ছোট বোন দেবার্চনাদি, তিনিও খুব লিজেন্ডারি একজন স্টুডেন্ট ছিলেন। দেবার্চনাদির একটা 10 নম্বরের প্রশ্নে গৌরীদি নাকি 10-এ 10 দিয়েছিলেন। তাতে তখনকার তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এটা সাহিত্যের প্রশ্নের উত্তরে তুমি 10-এ 10 দিও না গৌরী। উনি বলেছিলেন আমি পারলে 11 দিতাম, কারণ যে 8-এ লিখতে পারে তার কাছে আর কিছু প্রত্যাশা থাকে না। এইরকম একজন বিচারক, এইরকম একজন শিক্ষক, বুঝতেই পারছো যে আমার জীবন ধন্য হয়ে গেছে।
গৌরী ধর্মপালকে পেয়ে এবং সংস্কৃত পড়ে। একটু চা হোক আর খাবার হোক সঙ্গে। আচ্ছা, চলে এসো। তোমার জন্য সেকেন্ড ফ্ল্যাশ আছে। ও বাবা, আচ্ছা, থ্যাংক ইউ। তুমি একটু খেতে খেতে আমরা একটু আড্ডা দিই। ঠিক আছে, একটু শুরু করি। আচ্ছা, এবার যেটা মানে সবসময় জানতে ইচ্ছে করে যে গৌরী ধর্মপালকে আমরা চিনি শিশু সাহিত্যিক হিসেবে, কিন্তু এরকম সংস্কৃত মানে বিশারদ হিসেবে কি সেরকম ভাবে আমাদের কাছে পরিচিত নয়। ঠিক কথাই বলেছো। সত্যি বলতে কি, আমাকে যখন বাবা বললেন যে গৌরী ধর্মপালের কাছে সংস্কৃত পড়বে, আমি না তখন যথেষ্ট বড়, সংস্কৃত পড়বো বলে ভাবছি, অথচ আমি জানি না যে তিনি কত বড় পণ্ডিত। আমি গৌরী ধর্মপালের কাছে, তিনি তো সন্দেশে লেখেন, তিনি তো ছোটদের সাহিত্যিক। বাবা বললেন না, তুমি যাও, গেলে বুঝতে পারবে। সংস্কৃত ওর থেকে বেশি, মানে ওর থেকে বড় টিচার তুমি পাবে না। এবং তখন যাদবপুরে সুকুমারী ভট্টাচার্য রিটায়ার করেছেন, ছিলেন না। নইলে থাকলে পরে বাবা তার কাছে যেতে বলতেন কিনা আমি জানি না, কিন্তু গৌরীদির কাছে পড়ার কথা তিনি বলেছিলেন। এবং ক্রমশ যত বড় হয়েছি তত আশ্চর্য হয়েছি যে একে কেন আমাদের, অন্তত বাঙালি সমাজও, যারা খুব ধরো আমার বাবা বা সুভদ্রার মার মতন যারা রীতিমতো সাহিত্য সংস্কৃতি জগৎ নিয়ে সচেতন, তারা জানতেন তার মহিমার কথা। তিনজন, হ্যাঁ, কিন্তু বাকিরা সাধারণভাবে বাঙালি এইভাবে জানেই না কেন, এনি কোনো চর্চা নেই কেন যে উনি কত বড় সংস্কৃতজ্ঞ। স্বাভাবিকভাবে আমরা ততদিনে কিন্তু সুকুমারী ভট্টাচার্যের নাম জানি, বাঙালি জানে, তিনি আনন্দ পুরস্কার পেয়ে গেছেন তার মধ্যে, সেই কারণে আরো সাধারণ বাঙালির কাছেও তিনি পরিচিত নাম। কিন্তু গৌরী ধর্মপাল পেয়েছেন শিশু সাহিত্যের জন্য বিদ্যাসাগর পুরস্কার। হ্যাঁ, তার এই সত্তাটি সম্পর্কে সাধারণ বাঙালি অবহিতই নয়, জানেই না তারা। কেন, এই প্রশ্নটা মনে তো হয়েইছে। এবং পরে যেটা মনে হয়েছে আরো, প্রথম কথা, তিনি সোচ্চারভাবে কোনো রাজনীতির সমর্থক ছিলেন না, মানে রাজনৈতিক দলের বলা ভালো, সরকারি চাকরি করতেন এবং এত নিবেদিত প্রাণ একটি শিক্ষাব্রতী মানুষ যে নিজে পিএইচডি অবধি করেন, ভাবতে পারো। আমরা অনেক পরে জেনেছি উনি গবেষণা করতে লন্ডন গিয়েছিলেন, 2 বছর থেকে ছিলেন, বই লিখেছেন, কিন্তু পিএইচডির জন্য তো জমাও করেননি। অথচ ওর কাছ থেকে কত যে পিএইচডি হতে পারে সেটার ইয়ত্তা নেই, এমন এক একটা দিগদর্শী ওর কাজ রয়েছে। তো কোনোদিন উনি নিজের কেরিয়ার নিয়ে ভাবেননি, নইলে ওর যা রেজাল্ট, মানে উনি একজন লিজেন্ডারি স্টুডেন্ট ছিলেন। উনি ওদের সময় আইএ ছিল, আইএতে উনি ফার্স্ট হয়েছিলেন, তাতে তিনি লজিকে হাইয়েস্ট পেয়েছিলেন, ইংরেজি আরও সংস্কৃত ইত্যাদিতে তো পেয়েছিলেন। লজিকের গল্পটা খুব অসাধারণ, সেটা আমি শুনেছি, ওর কাছেই শুনেছি। আইএটা কি পরীক্ষা ছিল? আইএ পরীক্ষা বলতো ইন্টারমিডিয়েট ইন আর্টস। ওকে, আচ্ছা, তো যেটা শুনেছি যে একটা পেপারের উত্তর লিখছেন, একটাই উত্তর লিখছেন, একটা প্রশ্নের উত্তর, এমন কায়দায় লেখা যে তার সঙ্গে যুক্ত করে করে বাকি সব কটা প্রশ্নের উত্তর সেটা। আজকের দিনে এরকম একটা প্রশ্নের উত্তর দিলে হয়তো আমাদের মাছিমারা এক্সামিনাররা তাতে শুরু, মানে ওই একটা প্রশ্নের প্রাপ্য নম্বর দিতেন, তাও কমিয়ে। কিন্তু তখন সেরকম ইভ্যালুয়েটার ছিলেন, তার মানে কতটা প্রতিভা থাকলে পরীক্ষার খাতায় বসে এরকম ভাবে উত্তর লেখা যায়। হ্যাঁ, ওইটাই আমাদের ঘরানা, জানো তো। আমি কোনোদিনও পরীক্ষার জন্য আমি নিজেও আগে থেকে লিখে প্রশ্নের উত্তর তৈরি করে, আমার সবকিছু ইনস্ট্যান্ট। মানে ঈশান স্কলার, মানে বিশাল বড় ব্যাপার। সেটা কি করে হলো? ঈশান স্কলার হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা স্কলারশিপ, একটা খুব গৌরবের একটা ব্যাপার। সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট অনার্সে সমস্ত হিউম্যানিটিজ সাবজেক্টের মধ্যে এবং অঙ্ক সহ, অঙ্কের, আচ্ছা, অঙ্ক এবং যাবতীয় আর্টস, মানে আর্টসের সাথে অঙ্ক, হ্যাঁ, মানে এই সাবজেক্টগুলোর মধ্যে যে টপ করবে, হাই স্কোর করবে, সে ঈশান স্কলারশিপের যোগ্য হবে।
এখন সেটা পেতে গেলে আরও 3টে শর্ত আছে। এক তো টপার হতে হবে, হিউম্যানিটিজ অ্যান্ড ম্যাথমেটিক্স ইনক্লুডেড। তারপর তাকে প্রেসিডেন্সি কলেজের মাধ্যমে অ্যাডমিশন নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়তে হবে। এবং তৃতীয় একটি শর্ত, সেটা কিন্তু এই শর্তগুলো কিন্তু সমস্তই এন্ডাওমেন্ট পলিসির, অর্থাৎ যারা স্কলারশিপটা দিয়েছেন তাদের দেওয়া, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে করণীয় কিছু না। তৃতীয় শর্তটা সব থেকে সমালোচিত হয়, সেটা হচ্ছে কেবল হিন্দু ক্যান্ডিডেটরাই এটা অধিকারী হতে পারে। তার মানে এরকম অনেকেই আছেন যারা পাননি, ধর্মের কারণে পাননি। তাদের মধ্যে একটি প্রধান নাম হচ্ছে সুকুমারী ভট্টাচার্য। তাছাড়া এও আছেন, হ্যাঁ, আমাদেরই ছাত্র সংস্কৃতের শেখ সাবির আলী, অসাধারণ ছাত্র, বিরাট রেজাল্ট করেছিল, কিন্তু ওই কারণে সেও পায়নি। এখন সুকুমারী ভট্টাচার্যের ঈশান স্কলারশিপ না পাওয়াটা নানানভাবে মানে বিকৃত হয়ে আখ্যানান্তর ঘটে সেটা প্রচারিত হয়েছে এই বলে যে তাকে নাকি কলকাতা বিশ্ববিদ্যালয় সংস্কৃততে MA করতে দেয়নি। যেটা দেওয়া যায়নি সেটা হচ্ছে ঈশান স্কলারশিপ, কারণ ওই পলিসির শর্ত, সেটাও ইউনিভার্সিটি তৈরি করা নয়, ইউনিভার্সিটির হাতে ক্ষমতাও নেই সেটা ভাঙতে পারে। এখন আর ওই স্কলারশিপটা এই জন্য কার্যকর নয়, যবে থেকে প্রেসিডেন্সি কলেজ একটা ইউনিভার্সিটি হয়ে গেল, কাজে প্রেসিডেন্সির মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়া এই শর্তটা আর পালন সম্ভব না। স্বাভাবিকভাবেই আর ঈশান স্কলারশিপ এখন এক্সিস্ট করে না ইন দ্যাট সেন্স। সুকুমারীদির ব্যাপারটা যেটা হয়েছিল তা হচ্ছে যে উনি দারুণ রেজাল্ট করেন এবং ঈশান স্কলারশিপের জন্য যা দরকার মানে সেই রকম র্যাঙ্ক করেন, কিন্তু ওই একটি শর্তের জন্য তাকে দেওয়া হয় ধর্মের কারণে, যে কারণে উনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সংস্কৃত নিয়ে না পড়ার মনস্থ করেন। মানে উনি MA-তে সংস্কৃত নিলেন না, তখন উনি ইংরেজি পড়তে গেলেন। ইংরেজি পড়লেন, ইংরেজিতে উনি অসাধারণ স্টুডেন্ট ছিলেন, সেখানে এক্সেল করলেন এবং তারপরে ইংরেজির অধ্যাপনায় এলেন লেডি ব্রুবন কলেজে। সেইখানে অধ্যাপনা করতে করতে 53 সালে তিনি প্রাইভেটে সংস্কৃতে এনে দিলেন। দেখো, যদি নাই তাকে পড়তে দেওয়া হবে তাহলে পরেই বা তাকে দেওয়া হলো কি করে, এটা তো অদ্ভুত কথা হয়। এবং সেবারে পরীক্ষা দিয়ে তিনি ফার্স্ট হলেন। উনি ব্রেবনে ছিলেন, সংস্কৃতটা ডিগ্রি হবার পরে বুদ্ধদেব বসুকে ডেকে নিয়ে গিয়ে যাদবপুরে তুলনামূলক সাহিত্য বিভাগে ওখানে কাজ করতে বললেন। চলে গেলেন সুকুমারীদি এবং সেখানে কিছুদিন কাজ করার পর উনি ওখানকার সংস্কৃত বিভাগে চলে গেলেন। তো এইসব অনেক প্রাচীন দিনের কথা, তার তো 100 বছরও হয়ে গেল, অনেকদিন বেঁচে ছিলেন, তো কাজেই ওর মানে শতবর্ষটা খুব দ্রুত এসে গেল উনি চলে যাবার পর। মানে এটা খুব কম হয় যে একজনের শতবর্ষ পালন হচ্ছে তিনি তখন এত জীবিত সমস্ত দিক থেকে। হ্যাঁ, এখন সুকুমারী ভট্টাচার্যের যে প্রচারটা হয়েছিল তার অনেকগুলো কারণ ছিল। এক তো তার বিদ্বত্তা বটেই, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে গৌরীর বিদ্বত্তা কিছু ন্যূন ছিল না। কিন্তু তাহলে কেন গৌরী ধর্মপালের নাম সবাই এত জানে না, এটাই হচ্ছে প্রশ্ন। এখানে আমাদের একটু রাজনৈতিক সামাজিক পরিস্থিতিটা দেখার দরকার। হ্যাঁ, সুকুমারী ভট্টাচার্যর রাজনৈতিক মতাদর্শ যা ছিল, তৎকালীন যে বাংলার যারা শাসক তারা সেই পন্থী ছিলেন এবং সমস্ত দিক থেকেই তিনি একটা ফোকাস পেতেন। তার একটা প্রধান কারণ ছিল যে চিরাচরিত যে সনাতন ধর্ম তা যে কতটা প্রতিক্রিয়াশীল সেই দিকটা ফুটিয়ে দেখানোর জন্য স্বাভাবিকভাবেই সুকুমারী ভট্টাচার্য কলম ধরেছিলেন, কারণ তার একটা ব্যক্তিগত আক্রোশ ছিল তার সঙ্গে যে ব্যবহারটা হয়েছে বৈষম্য সেটার জন্য। এখন ছিল না তা তো নয়, উনি যেগুলো দেখিয়েছেন অনেক কিছুই যেমন ঠিক, আবার অনেক কিছু এই জন্য একটু ভেবে দেখার যে তুমি ধরো একটা জিনিস তোমার প্রাচীন সাহিত্যে আছে, সেটা একটা কনটেক্সটে আছে, সেই কনটেক্সট থেকে উপরে এনে তুমি যদি সেখানে বলা একটা কথাকে হাজির করে বলো দেখো এখানে কি ছিল, মেয়েদের সম্পর্কে এইরকম বলা হয়েছে, হ্যাঁ অত খারাপ এদের দৃষ্টিভঙ্গি ছিল, এরা মেয়েকে এবং গরুকে এক চোখে দেখে, হ্যাঁ তারা এই করত। তো এটা স্বাভাবিকভাবেই মানুষ তো খুব হ্যাঁ ছিল, বিশেষ করে যারা বিপরীত রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী
তারা সেগুলো লুফে নিয়েছেন। কিন্তু যেটা সংস্কৃতের স্কলার হিসেবে তার করা উচিত ছিল তার কনটেক্সটটা বলা। এটা না করলে আমরা বলবো যে একজন স্কলার তার পুরো কাজটা করলেন না। গৌরীদির কিন্তু এই ব্যালেন্সটা ছিল। উনি প্রত্যেকটা জিনিস তার ভালো মন্দ সমেত, একজন স্কলারের যদি কোনো বিশেষ উদ্দেশ্য না থাকে, পক্ষপাতিত্ব না থাকে, যেগুলো মানে একজন স্কলারকে গবেষণা করতে গেলে যেটা প্রাথমিক ব্যাপার, সেটা তোমাকে নিরপেক্ষ হতে হবে। এর সঙ্গে তোমার ব্যক্তিগত ফিলিংস তুমি লাগালে সেটা পক্ষপাত দুষ্ট একটা গবেষণা। দুঃখের কথা হচ্ছে সেই গবেষণাগুলোই কিন্তু ফোকাসড হয়েছে কাগজে এবং তখনকার সাময়িকীগুলিতে, এইসব করে মানুষের কাছে খুব পৌঁছেছে। তার ফলে মানুষ চিনেছে তাকে, আর চর্চায় ছিলেন সবসময়। গৌরী ধর্মপালকে চিনতে পারেনি। সংস্কৃত শুনলেই না কিরকম একটা ভেতর থেকে একটা এনার্জি আসে, যেন মনে হয় ওই যে বললাম না ধ্বনি ঝংকার, আমি তোমায় বলছি খুব সম্প্রতি একটা কনফিডেন্সিয়াল একটা কাজে দিল্লিতে যেতে হয়েছিল। সেখানে আমার আরেকজন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে কাজ করতে হচ্ছে একসঙ্গে। তো উনি বলছেন যে আমি তো বাংলার স্কলারদের দেখেছি, তাদের অসুবিধাটা হয় কি ওই ব নিয়ে, মানে কোনটা বর্গীয় ব আর কোনটা অন্তস্থ ব, বাঙালিরা এটা গোলমাল করে ফেলে। কারণ সংস্কৃতে দুটো ব আছে, ব আর ব। হ্যাঁ, তো কোনটা ব আর কোনটা ব, যত বড় স্কলারই হোক বাঙালিদের গোলমাল হয়। এই গোলমালটা আজকের নয়, সেই কথা একেবারে পাণিনির যুগ থেকেই আছে। পতঞ্জলি দেখেছেন যে ওরা এরকম ব ও আর জ য় এই জিনিসটা গোলমাল, মানে কনফিউশন বাংলার হয়। কারণ এদিকে আমাদের ওয়াটা নেই, আমাদের ব, এই পরিষ্কার বর্গীয় বর্ণটা অষ্টবর্ণ। তো এইটা আমাকে উনি বলছিলেন যে এই গোলমালটা হয়, তো আপনার বানানে তো ওটা দেখছি না। আমি দেখবেন কোত্থেকে, আমাদের যিনি পড়িয়েছেন আমার আচার্যা, প্রত্যেকটা শব্দ আমরা জোরে জোরে পড়তাম এবং আমাদের জিভ ধরে উচ্চারণ শিখিয়েছেন। আপনারা হিন্দি ভাষীরা এগুলো অনায়াসে আপনাদের ভাষার মধ্যেই আছে, কিন্তু যেটা আপনাদের নেই, আপনারা পারেনও না, সেটা হচ্ছে মূর্ধন্য স্বরের উচ্চারণ। হ্যাঁ, আপনাদের দুটো স, স। আমরা কিন্তু মূর্ধন্য স্বরের উচ্চারণও শিখেছি তার কাছে। স্বটা কোথায় টাকরায় নিয়ে গিয়ে উচ্চারণ করতে হয়, কৃষ্ণই এই যে স, এই সটা ওরা পারবে না, মানে চেষ্টা করলে হয়তো পারবে, কিন্তু দে আর নট ইউজ টু, নেই ওদের কাছে। হ্যাঁ, হিন্দি ভাষায় নেই, বর্ণটা আছে উচ্চারণটা নেই। আমরা জোরে জোরে পড়ে পড়ে আপনার তো বিরাট গুরুভাগ্য, গুরুভাগ্য আমার সাধারণ। এই যে হিন্দুত্ব, সংস্কৃত এবং রাজনীতি, মানে আরএসএস, যারা মনে করে যে সংস্কৃত হিন্দুত্ব, মানে ঈশান স্কলার থেকে হঠাৎ মনে হলো যে সেই সময় থেকেই কি ব্যাপারটা গন্ডগোলটা হচ্ছে। এটা অনেক পুরনো ব্যাপার। হ্যাঁ, এটা তো সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তারও আগে থেকে এগুলো চলে আসছে, একটা প্যারালাল ধারা আছেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সংস্কৃত ভাষার সঙ্গে যদি হিন্দু ধর্ম, যাকে হিন্দু ধর্ম নামটাও বলা উচিত কিনা ঠিক মানে সন্দেহ, সনাতন ধর্ম, কারণ প্রাচীন কোনো গ্রন্থেই হিন্দু ধর্ম বলা নেই, এগুলো তথাকথিত ধর্মীয় গ্রন্থ। সনাতন ধর্ম, এষ ধর্ম সনাতন, সেখানে আমাদের সংস্কৃত ভাষা আর এই ধর্ম দুটো কিন্তু এক জিনিস নয়। একটা ধর্ম নিশ্চয়ই একটা ভাষার মাধ্যমে প্রকাশিত হয়, সেই ধর্মমত, সেই বিষয়, কিন্তু ভাষা ধর্ম দুটোকে আলাদা না রাখতে পারলে একজন সনাতনী ধর্মী মানুষ উর্দু পড়তে ইচ্ছে করতেই পারে, নিশ্চয়ই পারে। যেমন উর্দু মাতৃভাষা, তারাও সংস্কৃত পড়তে আসেন। আমারই কত ছাত্রছাত্রী আছে যারা ধর্মে তাদের মোটেও তারা হিন্দু ধর্মের মানুষই নন, হ্যাঁ, ইসলাম ধর্মের মানুষ, এবং খুব ভালো সংস্কৃতের রেজাল্ট করছে। একটু আগে সাবি শেখের কথা বলছিলাম, সাবির আমার ছাত্র ছিল না, কিন্তু আমার আরও অনেক ছাত্রছাত্রী আছে, তারা খুব ভালো করেছে জীবনে, তারা এগিয়ে যাচ্ছে। এবং এইখানে কোনোভাবেই ওই যে মোহাম্মদ শহীদুল্লাহর কথাও বলা উচিত, যেখানে আমরা সুকুমারী ভট্টাচার্যের কথা বলেছিলাম যে তিনি পড়তে পারেননি সংস্কৃতে, এরকম একটা গুজব রটে। সত্যি যদি কেউ না পড়তে পেরে থাকেন মনের মতন ভাবে সংস্কৃত, তিনি হলেন মোহাম্মদ শহীদুল্লাহ। এ হচ্ছে সেই অতি প্রাচীনকালের কথা,
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। ওই 7-8 নাগাদ বোধ হয় মোহাম্মদ শহীদুল্লাহ পড়তে গেলেন ওখানে সংস্কৃত, এবং প্রধান অধ্যাপক ছিলেন সত্যব্রত সামশ্রমীর মতন একজন বিশাল পণ্ডিত। হ্যাঁ, শহীদুল্লাহর ইচ্ছে ছিল তার কাছে বেদ শিখব। এদিকে সামশ্রমী মহাশয় তিনি আবার তাদের আশ্রম আছে, তার একটা ধর্মের ধারা আছে, সেখানে অনেক কিছু নিয়ম কানুন আছে। তিনি ম্লেচ্ছকে বেদ পড়াতে পারবেন না, তাঁর ধর্মের আধার। তিনি তাকে ক্লাসে, না আমি তোমাকে পড়াতে পারবো না সরাসরি, তিনি ক্লাসের বাইরে বসে শুনতেন। আর শোনা যায় আর কি। আশুতোষ মুখোপাধ্যায় তখন ভিসি, তিনি দেখতে পেলেন টহল দিতে গিয়ে যে এই ছাত্র ক্লাসের বাইরে। কি ব্যাপার? সব শুনে বলেন ঠিক আছে, তুমি বেদ পড়তে চাও, এই বিশ্ববিদ্যালয়ে আমি পড়ার ব্যবস্থা করবো, তোমার সংস্কৃত বিভাগে যেতে হবে না। ভাষাতত্ত্ব বিভাগ খোলা হলো, কম্পারেটিভ প্রথম হলো। মোহাম্মদ শহীদুল্লাহ শুনেছি পড়েননি সেখানে, উনি চলে গেলেন অন্যত্র, কারণ ওরও জেদ ছিল গুরু এবং শিষ্যের দুজনেরই, যে পড়লে আমি ওর কাছেই পড়বো আর গুরু ওকে পড়াবো, এরকম আর এটা শোনা কথা আমাদের সিনিয়রদের কাছে। যাই হোক, এই তো ব্যাপার। এখন আজকের দিনের পরিস্থিতিটা এই যে আমি সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছি বা সংস্কৃত পড়াই শুনলেই আমাকে দুরকম চোখে দেখা হতে পারে। এক হচ্ছে বিজেপির লোক, বিজেপি বলবো না, আরএসএস, হ্যাঁ আরএসএস, মানে কট্টরপন্থী যারা হিন্দু উগ্রতাবাদী, হ্যাঁ হিন্দুত্ব যারা উগ্র হিন্দুত্ববাদী তাদের লোক, অথবা ইংরেজি শিখে টিকে এসছে, তাহলে এ নিশ্চয়ই ওই বামপন্থী, এবং হিন্দু ধর্মের কোথায় কি বিপরীত কথা আছে সেইগুলো খুঁজে খুঁজে বের করে লোকের সামনে দেখিয়ে তাকে হেয় প্রতিপন্ন, মানে ইন্টেলেকচুয়াল। যদি অন্যদের ইন্টেলেকচুয়াল না বলো তাহলে ইন্টেলেকচুয়ালটা একটা বড় কথা। আসলে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি খুব নিরপেক্ষভাবে চলতে পারো, এবং আমি সবসময় আমার ক্লাসেও ছাত্রছাত্রীদের বলি যে তোমাদের যেটা পাঠ্যাংশ সেটা পড়তে পড়তে তোমাদের মনে হতে পারে যে এ বাবা এরকম ছেলেটা খুব অন্যায়, সেখানে মনে রাখবে যে আমরা কিন্তু জাজ করতে আসিনি। একটা সময়ে কি ভাবনা চর্চিত হয়েছিল, বিকশিত হয়েছিল, সেটা যেমনভাবে ছিল সেইভাবে তাকে আমরা দেখব, এবং দেখতে গেলে দেখবে যে কোনো জিনিস খণ্ডভাবে তার যা মূর্তি, অখণ্ডভাবে তার কিন্তু মূর্তি আলাদা। এই প্রসঙ্গে আমি বলবো একটি উদাহরণ, খুব প্রসিদ্ধ নান্দিকারও নাটক করেছে মাধবী, গালো ও মাধবী, যে কি ভয়ানক ছিল ভারতের প্রাচীন সমাজ, যে গালব নামে এক ব্রাহ্মণ, তার গুরু দক্ষিণা দেবার মতন যথেষ্ট অর্থ ছিল না, গুরু মানে উদ্ভট একটা চেয়েছিলেন দক্ষিণা হিসেবে, সে গেছিল রাজার কাছে যদি রাজা তাকে দক্ষিণা মেটাতে সাহায্য করার। রাজা ছিলেন যজাতি। যজাতির সে সময় একটা ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল, তিনি বললেন না অত টাকা তো দিতে পারবো না। কি চেয়েছিলেন বলতো তার গুরু বিশ্বামিত্র? 800টা এমন ঘোড়া দিতে হবে যে তাদের গা ধপধপে চাঁদের মতো সাদা, শুধু একটা কান কালো। সে তো বিরাট একটা ব্যাপার, মানে একটা কি বলবো ভয়াবহ, শুধু নয় সাংঘাতিক একেবারে এক্সক্লুসিভ একটা জিনিস। তো যজাতি বললেন যে দেখো বাবা, আমি তো পারছি না তোমাকে আর্থিক সাহায্য করতে, তবে আমার একটি মেয়ে আছে মাধবী, সে খুব সুলক্ষণা, এবং এরা বলেছেন যে মানে জ্যোতিষ যারা জানেন যে এ সবসময় পুত্র সন্তানের জন্ম দেবে এবং তার সন্তান রাজ চক্রবর্তী হবে। তখন লিটারালি তাকে নিয়ে, মাধবীকে নিয়ে গালব পরপর 3 জন রাজার কাছে নিয়ে যান। 1 বছর করে মাধবী তাদের কাছে থাকেন, একটি করে পুত্রের জন্ম দেন, তার বিনিময়ে তারা তাকে 200টি করে ওরকম ঘোড়া দেন। করতে করতে 600টা ঘোড়া পাওয়ার পর জানলেন যে পৃথিবীতে আর এরকম ঘোড়া নেই, এখন কী করবেন, এটা গুরু দক্ষিণা তো পূর্ণ হয় না। তখন ভাবলেন যে ঠিক আছে, তাহলে বাকি 200টা ঘোড়ার বদলে আমি গুরুর কাছেই একে নিয়ে যাই বিশ্বামিত্র, যদি মাধবীকে নিয়ে কোনো সন্তান উৎপাদন করেন আর এইটা 200টা ঘোড়ার আমাকে ছাড় দেন। তো বিভৎস কাহিনী না? তো যাই হোক, এই গল্পটা বলে প্রাচীন ভারতে নারী যে একটা বিপণনের বস্তু, ভাড়া খাটানো যায়, তার নিজের মতামত কিছু নেই, এবং সে রাজকন্যা হলেও তার এই দুর্গতি হতে পারে, তাদের নিরাপত্তা বলে কিছু নেই, সেটা দেখানো হয়েছে। সুকুমারী দিয়ে অনেক
আলোচনা করেছেন সবই, কিন্তু যেটা করা হয়নি সেটা হচ্ছে যে কাহিনীটার সূত্রপাত মহাভারতে কোন প্রসঙ্গে হয়েছে। হ্যাঁ, কি বলা হয়েছে জানো? কাহিনীটা এলো এইখানে যে কোনো কিছু নিয়ে অনর্থক জেদাজেদি করলে তার পরিণাম যে কি ভয়ানক অনর্থকর হতে পারে সেটার উদাহরণ দিতে গিয়ে এই কাহিনীটা বলা হয়েছে। তার মানে মহাভারতকারের দৃষ্টিতে এটা একটা অনর্থক, এটা হওয়া উচিত নয়। হ্যাঁ, সে গালবের গুরুমশাই বিশ্বামিত্র তিনি বলেছিলেন যে আমি কোনো দক্ষিণা চাই না বাবা, তুমি যাও। সে শুনবে না, দিতেই হবে, না 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 হলে আমার পড়াশুনো ঠিক মতো হলো না, আপনি বলুন। সে উঠতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না, গুরুকে অতিষ্ঠ করে মারছে, কি দক্ষিণা চান, কি দক্ষিণা। তারপর উনি রেগে মেগে বলে দিলেন যে যা, এইরকম একটা দক্ষিণা। তো তারপরে পড়লো সে সব, তারপরে এই সমস্ত অনর্থ শৃঙ্খলার তৈরি। এইটা একটু বলা উচিত যে খারাপটাকে কিন্তু তখনও খারাপ বলেই ভাবা হতো। একটা সিস্টেম সে যত সেটা চালু হোক না কেন এবং রাজা করছেন হোক না কেন, মহাভারতকার কিন্তু তাকে অনর্থ বলেছেন, এটা হওয়া উচিত নয়। ইট হ্যাপেন বাট ইট শুড নট হ্যাভ। এই আর কি। তো আমার বক্তব্য হচ্ছে সংস্কৃত পড়তে গেলে এই দুদিকটাই, মানে ধর্মটা অন্যায়টাও বলবে, হ্যাঁ তেমনি যদি সেটার একটা অন্য পরিপ্রেক্ষিত থাকে সেটাও তোমার বলা। মানে আমার খুব জানতে ইচ্ছে করছে যে বেদের সময় থেকে মেয়েদের অবস্থানের কি এখনো কোনো পরিবর্তন ঘটেছে? কোনকার মতে অনেক বেদের রচনাকাল নিয়ে অনেক মতভেদ আছে, তো মোটামুটি বর্তমানে সব পণ্ডিত মেনে নিয়েছেন, মানে সারা পৃথিবীতেই প্রায় অন্তত খ্রিস্টপূর্ব 1500 বছর আগে ঋগ্বেদ তৈরি সমাপ্ত হয়ে গিয়েছিল। তার মানে তার শুরুটা, রচনা শুরু আরো অনেক আগে হয়ে থাকতে পারে, হয়েছে নিশ্চয়ই, পুরোটা তো একসময় রচনা হয়নি সেটা বোঝাই যায়। তার মধ্যে ভাষা বিবর্তন দেখা যাচ্ছে একটা সাহিত্যের মধ্যে, অনেক, সেটা 1000 বছরের উপর ধরেই রচনা হয়েছে। তো এই ঋগ্বেদ হচ্ছে আমাদের প্রাচীনতম সাহিত্য। এই প্রাচীনতম সাহিত্যে আমরা আশা করতে পারি দেশের মেয়েদের, মানে তাদের মেয়েদের আর কি, ঋগ্বেদের যুগের মেয়েদের কি অবস্থা ছিল সেই সম্পর্কে প্রামাণ্য তথ্য, সর্বপ্রাচীন তথ্য আমরা সেখানে পাবো। সব থেকে মজার কথা এই যে ঋগ্বেদ হচ্ছে সেই রকম, তাকে তো ধর্মগ্রন্থ বলা হয় এবং সর্বাগ্রগণ্য আর কি। ভারতের যত সনাতনপন্থীদের যত মান্য গ্রন্থ আছে ঋগ্বেদ হচ্ছে সবার মাথার উপর। তো সেখানে সেই গ্রন্থের অন্তত রচয়িতা বা ঋষি হিসেবে আমরা 31 জন নারী ঋষিকে পাই। নারীরা রচনা করেছেন মন্ত্র। হয়তো ওরা বলবেন না রচনা, ওরা বলবেন দ্রষ্টা, মন্ত্র দর্শন করেছেন। 31 জন নারী ঋষি আছেন। হ্যাঁ, তুমি অত প্রাচীন ছেড়ে দাও, বিশ্বের প্রমুখ প্রাচীন ধর্মগ্রন্থগুলির কোথাও পাবে না নারী রচনা সেখানে আছে, ঋগ্বেদে ছিল। এবং তাদের মন্ত্রের মধ্যে তাদের নিজেদের কথা আছে, মেয়েদের আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, ভালো লাগা মন্দ লাগা, সব এগুলো সব আছে। এবং এমন ভাষায় আছে যে সেরকম বলিষ্ঠ উন্মুক্ত ভাষা অনুবাদ করতে ইংরেজ অনুবাদকরা লজ্জা পেয়ে ল্যাটিনে করেছে। সাচ বোল্ড এক্সপ্রেশন। তারা নিজেদের শরীর সম্পর্কে সচেতন, শরীরের চাহিদা, হ্যাঁ, এবং বলছেন লোপামুদ্রা অগস্ত্যর কথোপকথন, সেখানে লোপামুদ্রা তার তপস্বী স্বামীকে বলছেন যে পূর্বীরহং শারদঃ শাস্ত্রমাণা, এই দিয়ে শুরু হচ্ছে তার মন্ত্র। মানে আমি বহু বছর ধরে শ্রম করেই চলেছি। হ্যাঁ, শ্রিয়ং, শরীরের যে শ্রী, তনুনাং শ্রিয়, সেই শরীরের শ্রী জরা এসে গ্রাস করছে। এখন অন্তত সময় হয়েছে স্বামী তার স্ত্রীর কাছে আসুক। এটা পরিষ্কার একটা কনজুগাল রিলেশনশিপের জন্য আহ্বান। এবং তার সঙ্গে আরও আর্গিউ করছেন যে এর আগেও তো ঋষিরা সত্যদ্রষ্টা ছিলেন, তারা কিন্তু তাদের সাংসারিক ধর্ম এবং তাদের ঋষি ধর্ম, মানে তাদের এই সত্যান্বেষণ ধর্ম, দুই কিন্তু বজায় রাখতে পেরেছেন। কাজেই এই তো সময় তার পতি আসুক পত্নীর কাছে। তার উত্তরে সাড়া দিয়ে অগস্ত্য তাকে বলছেন যে হ্যাঁ, মানে এবং হি ইল্ডস টু হার প্রেয়ার।
এবং তারপরে তাদের সম্পর্ক হচ্ছে, সেগুলো এত চমৎকার, এত সুন্দর। এই যে একটা ব্যালেন্সড জীবনের কথা, যে আমি তপস্বী হয়ে থাকবো, আমি আমার সাংসারিক ধর্মকে উপেক্ষা করব, তা হয় না। এই ব্যালেন্সের কথাটা এত প্রাচীনকালে এমন পরিষ্কারভাবে রয়েছে যে ঋত সাপ তারাও ঋতকে স্পর্শ করেছিলেন, তারাও ঋত দেখেছিলেন, ঋত হচ্ছে পরম সত্য, অথচ তারা তাদের সাংসারিক জীবনও, তাদের দাম্পত্য সুখ কিন্তু তারা বঞ্চিত হননি। তো এটা যেমন। তারপরে আমরা একটা পাই রোমশা ভাবয়ব্যের, রোমশা আর ভাবয়ব্যের কথোপকথন, মানে সেটা এত এরোটিক, এমন ভাষা সেখানে ব্যবহার করা হয়েছে। সে সাহেবরা তো লজ্জা পেয়ে ইংরেজিতেই অনুবাদ করেন, গ্রিফিথ সাহেব ল্যাটিনে অনুবাদ করেছেন। তারপরে সরস্বতী অঙ্গিরাসী, তোমরা অনেকের নাম দেখো শাশ্বতী, আসলে বলে শাশ্বতী কেন, বেদের বিষয়, আসলে নামটা হচ্ছে সরস্বতী। এই সরস্বতী একজন রানী, তার স্বামী কোনো কারণে পুরুষত্বহীন হয়ে গিয়েছিলেন, তারপরে তার চিকিৎসা হয় এবং তিনি সুস্থ হন। তার স্ত্রী তার এই যে পুরুষত্ব ফিরে পাওয়ার লক্ষণগুলিকে যে ভাষায় অকপটভাবে বর্ণনা করে প্রশংসা করেছেন, মানে সেটার অনুবাদ ল্যাটিনে। এখন নয় অবশ্য, এখন 2014 সালে যেটা প্রকাশিত হয়েছে তাতে ইংরেজিতে অনুবাদ হয়েছে, খুবই ভালো অনুবাদ। কিন্তু এরকম ব্যাপার, মানে সে আজকের দিনে ট্যাবু, যে মেয়েরা নিজেদের শারীরিক চাহিদার কথা বলবে বা পুরুষের রূপ এর প্রশংসা করবে, এটা এখন ভাবা যায় না। তো দেখো সেখানে আমাদের কিন্তু আদি নারী কবিরা কিন্তু সেটা করে গেছেন। ঋগ্বেদ একটা ওরাল লিটারেচার, 3500 বছর ধরে সেটাকে বাই ওরাল ট্রেডিশন, গুরু শিষ্য পরম্পরায় সেটা শিখিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, সে সমস্ত মন্ত্রের তাদের সব থেকে যেগুলো গুরুত্বপূর্ণ যাগযজ্ঞে তাকে আবৃত্তি করা হয়েছে। কোনো তো সেখানে ট্যাবু, কোনো সেন্সরশিপ কাজ করেনি। অথচ পরবর্তীকালে সংস্কৃত সাহিত্যে এসে দেখছি নাটকে, যখন নাট্যশাস্ত্র তৈরি হচ্ছে, স্টেজের উপর কি কি দেখানো চলবে না তার লিস্ট রয়েছে। তার মধ্যে মঞ্চে প্রকাশ্যে বিবাহ হবে না, শয়ন হবে না, কোনো রকম রতিক্রীড়া করা যাবে না, এসব এসে গেছে। whereas আমরা দেখছি যে এই ট্রেডিশনটা কিন্তু বাই ওরালের মোস্ট সেক্রেট, সব থেকে পবিত্র বলে গণ্য হয়ে আসছে, রক্ষিত হয়ে আসছে। এটা কি একটা অদ্ভুত ব্যাপার নয়? এবং সেখানে যে মেয়েদের আমরা দেখি যে ঋগ্বেদের পরবর্তী যুগেই কিন্তু তাদের দমিয়ে রাখা হচ্ছে, তাদের আর সেইভাবে কণ্ঠস্বর শোনা যাচ্ছে না, তাদের পড়াশুনো করার কথা, তাদের মন্ত্র, তাদের কবিতা কিছুই প্রায় শুনছি না, আস্তে আস্তে আড়ালে চলে যাচ্ছেন তারা। এই আড়ালে চলে যাওয়াটা কারণ হচ্ছে আর কিছু না, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা রকম চাপ তৈরি হওয়া, বিশেষ স্বার্থ গোষ্ঠীর মানুষ যারা ব্রাহ্মণ। আসলে ঋগ্বেদের যুগে তো সেভাবে বর্ণভেদ ছিল না, বর্ণ ছিল কিন্তু সেটা ছিল টেন্ডেন্সি। একজন মানুষের নানান দিকে প্রবণতা থাকতে পারে। যে পড়াশুনো ভালোবাসে সে ব্রাহ্মণ বর্ণের, তার বংশেই কেউ হতে পারে যে যুদ্ধ করতে পারে, গায়ের জোর বেশি, সে ক্ষত্রিয় হলো। কেউ ক্ষত্রিয়ের ছেলে হয়ে জন্মেছেন, তিনি মন্ত্রদ্রষ্টা ঋষি হয়ে গেলেন, বিশ্বামিত্র যেমন। শূদ্রা ছেলে কবশ, ঐলুষ কবশ, মায়ের নামে তার নাম, সে কবশ ঐলুষ শূদ্রা দাসীর ছেলে, শূদ্রার ছেলে, তিনি ঋগ্বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি। তিনি যজ্ঞ করছেন, তিনি মন্ত্র উচ্চারণ করছেন, কোনো অসুবিধা নেই। এবং মেয়েদের কবিতা বিশ্বভারত এখানে পরিষ্কার বলছেন যে আমি মন্ত্র উচ্চারণ করতে করতে হাতায় করে ঘি নিয়ে পূর্ব দিকে যাচ্ছি যজ্ঞ করবো বলে। মেয়েরা নিজেরা যজ্ঞ করছেন। পরবর্তীকালে আমরা কি দেখি না, মেয়েদের নাকি বেদ উচ্চারণ মুক্তি করতে নেই, পড়তেও নেই, উচ্চারণ, কোনো অনুষ্ঠানে যেতে নেই, কিচ্ছু করতে নেই, এগুলো সব আস্তে আস্তে চাপানো হতে থাকলো। আমি বিশেষ করে ঋগ্বেদের নারী ঋষিদের নিয়েই অনেকদিন কাজ করেছি। আমি দেখেছি তাদের সঙ্গে আমাদের আধুনিক, বিশেষ করে মধ্যবিত্ত বাঙালি মেয়েদের কি অসম্ভব মিল। তাদের যে মুক্ত ভাবনা এবং তাদের যে একটা আত্মসম্মান বোধ, নিজেদের পছন্দ অপছন্দ জানানোর অধিকার, শিক্ষা, সমস্ত দিক থেকে তারা কিন্তু অ্যাট পার। যেইখানে বৈসাদৃশ্য সেটা হচ্ছে ঋগ্বেদের সমাজে তখন স্বাভাবিকভাবে সামাজিক ধারাটা একবিবাহ,
হলেও বহুবিবাহ প্রথা তখন ছিল, বিশেষ করে এলিট ক্লাসে। রাজা, পুরোহিত এরা একাধিক বিবাহ করতে পারতেন, এবং সেই রকম এলিট ক্লাসের নারীরা কি ভয়ানক যন্ত্রণা পেতেন মনে, সেটার পরিচয় কিন্তু তাদের কবিতায় ধরা আছে। হ্যাঁ, ইন্দ্রাণীর একটা শপথনীনাশন সূক্ত আছে, সেখানে দেখছি যে তিনি কি প্রচণ্ড বিদ্বেষ তার শপথনীর সম্পর্কে। এবং তারপর আরেকটা সূক্ত পাচ্ছি যেখানে তিনি নিজের নিজের বিজয়ের কথা বলছেন, যে আমি হচ্ছি শ্রেষ্ঠ পত্নী, হ্যাঁ, আমার মতন করে আমার কেউ স্বামীকে এ করতে পারে না, মানে শ্রেষ্ঠ নারী আর কি, নিজেকে পত্নী হিসেবে। তেমনি এইসবের বাইরে গিয়ে একেবারে একটা আশ্চর্য আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছতো আমরা মেয়েদের দেখছি সেই যুগে। যে বাক অম্ভৃণী, হ্যাঁ, অম্ভৃণ ঋষির কন্যা বাক, তিনি সমস্ত কিছুর মধ্যে নিজেকে দেখছেন যে আমি তো এই বিরাট পৃথিবী হয়েছি। अहमेव वातैव प्रवामि आरभमाणा वनानि विश्वा परो दिवा पर एना पृथिव्यैतावती महिना संबभूव। বায়ুর মতন, বাতাসের মতন আমি বয়ে চলেছি। আমি এই বিশ্বভুবনকে বুকের কাছে আঁকড়ে ধরে পৃথিবী পার হয়ে, আকাশ পার হয়ে নিজের মহিমায় এই এতখানি হয়েছি। কথা একজন নারী উচ্চারণ করছেন, গায়ে কাটা দেয় না? সত্যি তাই। একটি প্রাপ্ত যৌবনা পূর্ণবয়স্কা মেয়েরই বিয়ে হচ্ছে, কোনো চাইল্ড ম্যারেজ ছিল না, কোনো রকম সতীদাহ ছিল না বেদের যুগে। এগুলো সমস্ত পরে তৈরি। আর এটা কিন্তু খুব ভালোভাবে প্রতিষ্ঠিত, এবং সেটা বিদ্যাসাগর মশাইকেও অনেক লড়ে করতে হয়েছিল। বিধবা বিবাহ খুবই ছিল, হ্যাঁ, এবং আমরা সেগুলো ভুরি ভুরি উদাহরণ পাই, কিন্তু পরবর্তীকালের স্মৃতিশাস্ত্রকারেরা যেসব ট্যাবুগুলো দিয়েছেন সেগুলো তাদের সময়কার সামাজিক নিরাপত্তার জন্য করেছিলেন। কিন্তু সময় গড়িয়ে যায়, হ্যাঁ, সমাজ এগোতে থাকে, তখন যদি তুমি পুরনো আইনকে আঁকড়ে থাকো তাহলে যে সর্বনাশ হয় সেটা আমাদের হচ্ছে। ঘোষা একজন প্রমুখ ঋষি, তার দুটো লম্বা লম্বা কবিতা আছে, 11টা করে মন্ত্র। ঘোষা কাক্ষীবতী। ঘোষা বলছেন, তার মানে আমরা কাহিনী থেকে জানি 60 বছর বয়স অবধি তার বিয়ে হয়নি। তারপর তিনি অসিদ্বয়ের 60 বছর, এবং নিজেকে বলছেন অমাজুর। অমাজুর মানে যে বাড়িতে থেকে থেকে জীর্ণ, বুড়িয়ে গেল। এবং তার আত্মীয় স্বজন সবাই তাকে অবজ্ঞার চোখে দেখে। তিনি অসিদের কাছে চাইছেন যে আমাকে সেই সুখটা জানতে দাও যে সুখে পতি তার অসুস্থ পত্নীকে নিয়ে তার জন্য আকুল হয়ে কাঁদে। সেই সুখ তো জানি না, সেই সুখ আমাকে জানাও। দেখো, এটা মানে অন্য সুখ, দৈহিক সুখের কথাও সেখানে আছে, কিন্তু এই যে কেয়ারিং হাজবেন্ডের জন্য যে একটা আকুতি, আমার জন্য কেউ ভাবছে, মানে এত এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না যে এক নিমেষে মুছে যায় 3500 বছরের দূরত্ব। এখানেই ঋগ্বেদ কবিতা, আশ্চর্য কবিতা। এবং বেদের এই যে কবিতা হয়ে ওঠা, এটা গৌরীদি প্রথম বাঙালিকে দেখিয়ে গেলেন। তার বেদের কবিতা বলে একটি বই প্রকাশিত হয়েছিল, সেটা আশ্চর্য বই। পরবর্তীতে তিনি সেটা আরও সংমার্জনা করে আরও কিছু বাড়িয়ে পুরো নতুন বেদের কবিতা নাম দিয়ে প্রকাশিত করেন, এখনো পাওয়া যায়। এবং সে আশ্চর্য বই। কোথায় যে বেদের কবিতা আজকের কবিতা হয়ে যায় সেটা বুঝতে হবে, মানে কোনো পার্থক্য নেই, মানুষই থেকে গেছে। এবার বলো যে বেদের কবিতা থেকে রবীন্দ্রনাথ, মানে আমরা যেটা নিয়ে অনুষ্ঠানটা করেছিলাম, এত সুন্দর একটা, সত্যি বলতে কি গৌরীদি এভাবে না দেখিয়ে দিলে হয়তো বাঙালি দেখতে পেত না যে সত্যি বেদের যে মন্ত্রগুলো তা রবীন্দ্রনাথের কবিতায় অবিকল প্রতিধ্বনি হয়ে উঠেছে। কেন? এই নয় যে উনি বেদ পড়ে কবিতা লিখেছিলেন, তা নয়। প্রকৃত যিনি ঋষিকল্প, মানে যার মনে সেই দিব্য আবেশ নামে, যিনি একটা সর্বকালের সর্বজনীন একটা কাব্য রচনা করেন, সেটা বানিয়ে বানিয়ে করা যায় না, সেটা একটা ভেতরের আবেশ। এবং সেই আবেশটা সেই ঋগ্বেদের ঋষিদের যেমন হয়েছিল, তাদের যে উপলব্ধি তাদের মন্ত্রে ফুটে উঠেছিল, রবীন্দ্রনাথেরও তাই। এই জন্য আমরা পাই কি যেন বেদের মন্ত্রে প্রতিধ্বনি রবীন্দ্র গানে, রবীন্দ্র কবিতায়। দু একটি বলতে পারি, ধরো এইখানে
ঋগ্বেদের পুরুষ সূক্ত খুব প্রসিদ্ধ, সেখানে আছে দেবা ইয়দ যজনং তন্বানা অবন্ধন পুরুষং পশুম, এইটি বা যজনেন যজনম অয়জন্ত দেবা, যজ্ঞ দিয়ে দেবতারা যজ্ঞ করেছিলেন, সেই বিরাট পুরুষকে আহুতি দিয়েছিলেন এই যজ্ঞে। বিরাট পুরুষ হচ্ছেন সব, তিনিই সব বানিয়েছেন, তিনি নিজেই নিজেকে আহুতি দিয়েছেন। এই নিজেকে আহুতি দেওয়ার কথাটা বেদে এতবার বলা হয়েছে, দেখো ভেবে, বিশ্বধাতার যজ্ঞশালায় আত্মহোমের বহ্নি জ্বালা, একেবারে সেই ইকো। বা আগুনের কথা যত এসেছে বেদে, হ্যাঁ, অগ্নিমেড়ে পুরোহিতম, এটা হচ্ছে ঋগ্বেদের প্রথম মন্ত্র, আগুনের পরশমণি জ্বালাও প্রাণে। তারপর এই আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও, বারবার আলো, বারবার অগ্নি, অগ্নি জীবনকে শুদ্ধ করবে, আগুনের আলোয় পথ দেখাও, যে বিরাট একটা ভাবকে আশ্রয় করা। হ্যাঁ, সেখানেও আনন্দ, যেখানে বলছেন ঋষি আমাদের, স্বাদুষ্কিলায়ং মধুমা উতায়ং তীব্র কিলায়ং রসবা উতায়ং, একেবারে অবিকল, একলা বন্দে পূর্ণ প্রাণ। তারপরে প্রাণের গভীরে দেবতাকে পাওয়া, বেদ বলছেন অগ্নে ত্বং নো অন্তম, হে অগ্নি তুমি আমার অন্তম, অন্তরের অন্তরতম, সনো বোধি শ্রুধি হবম, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। এক এক কথা, মানে কি যে মিল এবং কি যে পাওয়া। আমি এই জন্য বলি না, আমার জীবন ধন্য হয়ে গেছে, সংস্কৃত পড়তে পেরেছি গৌরী ধর্মপালের কাছে, তার হাত ধরে বেদকে চিনেছি। আমার খুব জানতে ইচ্ছে করছে, তুমি তো অক্সফোর্ডে গেলে পড়াতে, তো মানে সেটা তারা কিভাবে বুঝছিল এবং শুনছিল? আচ্ছা, প্রথমেই বলি, ঠিক পড়াতে যায়নি, ওটা আসলে একটা ভিজিটিং ফেলোশিপ ছিল, তার মধ্যে আমাকে লেকচার কয়েকটা দিতে হয়েছে অক্সফোর্ডে। তাদের যে জিজ্ঞাসা, তাদের যে জানার ইচ্ছে আর কৌতূহল, আমার বক্তৃতা হলো বোধহয় 45 মিনিট, আর তারপরে তাদের জিজ্ঞাসা এবং আলোচনা চলতে লাগলো 2.5 ঘন্টা। সে আমি খেতে পারি না, ওই ফিরতে হবে 200 কিলোমিটার প্রায় পথ পাড়ি দিয়ে আবার অক্সফোর্ডে। তো যাই হোক, এটা আমার মুগ্ধ করেছিল যে তারা জানতে চান। আমাকে তারা বলছেন, দেখুন অনেক পণ্ডিতরা আসেন, কিন্তু না, আমাদের কেমন ভয় করে তারা জিজ্ঞেস করতে, তারা ভাববেন আপনারা কিছুই জানেন না, হ্যাঁ, যদি ওরকম ভাবেন, কিন্তু আপনার কাছে আমরা খুব সহজে জিজ্ঞেস করতে পারছি, আপনি করুন না। তাদের প্রচুর জিজ্ঞাসা। একটা জিজ্ঞাসা বলো যে কিরকম জিজ্ঞেস করতে। বক্তৃতাটা ওখানে গিয়ে শুরু করেছিলাম, মানে ওই লেস্টারে, যেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, নাম শুনে থাকবে, ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এটা আমি বললাম, প্রত্যেকটা শব্দ ধরে ধরে তার মানে বললাম। আমি যখন মন্ত্র বলছি, ওরা না মন্ত্র জানে, ওরা আমার সঙ্গে বলছেন, কিন্তু ওরা তার মানে জানেন না। এই যে সেই ত্র্যম্বককে উপাসনা করছি, যিনি সুগন্ধি, যিনি পুষ্টিবর্ধন, এই ত্র্যম্বক যেমন শিব, তেমনই তিনি হচ্ছেন ঔষধিরাজ সোম। হ্যাঁ, এবং তিনি আমাদের মুক্তি দিন কিসের থেকে, কেমন করে, উর্বারুকমিব, পাকা ধুধুলের মতন, সে যেমন বোটা থেকে আপনি খসে পড়ে, সেরকম তিনি আমাদের মৃত্যু থেকে মুক্ত করুন, মা মৃতাৎ, অমৃত থেকে যেন কখনো মুক্ত না করেন, অমৃতে যেন আমরা সবসময় সংলগ্ন থাকি, এই হচ্ছে প্রার্থনা। তো এটা নিয়ে তো ওদের আর প্রশ্নের অন্ত নেই। তারপরে মেয়েদের কথাও আমি বলেছিলাম, ঋগ্বেদের মেয়েদের কথা একেবারে গোড়া থেকে জানতে চান। একটা ইন্টারভিউ রেকর্ড করে, একটা না দুটো লেকচার ওদের পাঠ্যক্রমে ওরা রেখেছেন স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে। ওদের তো বহুকালেরই চর্চা, আর জার্মানিতেও, কিন্তু সব জায়গাতেই আস্তে আস্তে কমে আসছে, জানো তো। সবাই জানে, অনেকেই জানে যে জার্মানিতে সংস্কৃত চর্চা, ঠিকই, ম্যাক্স মুলার জার্মানির ছিলেন, এবং রোট, তারপরে ভিন্টানিটস, এরা সব জার্মানি থেকে কাজ করেছেন, যারা প্রধান পুরুষ, এবং সংস্কৃতকে বিশ্বের কাছে উপস্থাপিত করেছেন। আমরা ঋণী, কিন্তু সেই জার্মানিতেই এখন তার চর্চা কমতে কমতে বেদের চর্চা, বেদের একজন মোটে প্রফেসর আছেন টিউবিংয়েনে, হ্যাঁ, ফ্রাঙ্ক কোহলার আমার বন্ধু, নেই।
সংস্কৃত চর্চা, কারণ ছাত্ররা আসছে না, ফ্রান্সে আসছে না, অত বড় বড় লুই রেনোর মতন পণ্ডিত ছিলেন সেখানে, ওদের অনেক কষ্টে একজন দুজন ছাত্রছাত্রী জোগাড় করতে হয়, তবে ডিপার্টমেন্ট টিকে থাকবে। তবে যেটা আসার কথা, ইউরোপে চর্চা কমলেও জাপানে খুব বেড়ে গেছে। জাপান দারুণ কাজ করছে, জাপান যে কাজ করছে ভাবা যায় না। আর এই বিশ্ব সম্মেলনগুলো এমন চমৎকার হয়, সবাই ইংরেজিতে কথা বলছে কিন্তু কারোর ইংরেজি কেউ বুঝতে পারছে না। ইংরেজি জেনেও কাজ নেই, কারণ এটা খুব এক্সপেক্টেড যে তুমি তোমার অ্যাকসেন্টে কথা বলবে। আমি ব্যাকরণ ভুল করলাম বলতে গিয়ে কি আমার অ্যাকসেন্ট খারাপ হলো এই নিয়ে আমরাই ভেবে মরি, ওখানে কেউ কিচ্ছু ভাবে না। তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশন। তার বক্তব্যটা অন্যজন বুঝলো কিনা। পেপার প্রেজেন্টেশন চেস্ট ইংলিশে হবে, অবশ্যই লেখা হবে, ছাপা হবে, সব চেস্ট ইংলিশ। সেখানে অনেক ছাড় আছে, যেটা আমাদের দেশে বোধহয় কম। ভারতে কিরকম অবস্থা সংস্কৃত নিয়ে পড়াশোনা চর্চা? বর্তমান অবস্থা এরকম যে সরকার অনেক টাকা বরাদ্দ করেছেন, অনেক কাজ করার সুযোগ হয়েছে, সেগুলোর আমার মনে হয় সদ্ব্যবহার করা উচিত। কিন্তু শুধু যদি একটা খুব সংকীর্ণ গণ্ডি বা দৃষ্টিভঙ্গিতে সেটা আটকে থাকে তাহলে চিন্তার কথা। যেমন আমাদের 2018 সালে একটা বিশ্ব সম্মেলন হয়েছিল, সংস্কৃত বিশ্ব সম্মেলন, কানাডার ভ্যাঙ্কুভারে। তো সেখানে আমাদের তখনকার যিনি ভারতের শিক্ষামন্ত্রী, তিনি তার উদ্বোধনী ভাষণে বললেন গিয়ে যে সারা পৃথিবী থেকে বিরাট সব পণ্ডিতরা এসছেন, প্রবীণ পণ্ডিতরা, তাদের বলছেন যে আপনারা সব অনেক গবেষণা করেন, ক্রিটিক্যাল এডিশন বের করেন, খুব ভালো কথা, কিন্তু মনে রাখবেন সংস্কৃত স্কলার হিসেবে আপনাদের প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে সংস্কৃত যাতে সারা পৃথিবীর প্রতিটি লোক বলতে পারে তার ব্যবস্থা করা। তারা প্রায় মাথায় হাত দিয়ে বসে বললেন, এবং সেদিন কিছু না বললেও ভ্যালিডেক্টরি সেশনে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন। কারণ সংস্কৃতকে মুখের ভাষা করে তোলা মানে তার কিন্তু চর্চার ইতি ঘটানো। ভারতের শাস্ত্র বলো, সাহিত্য বলো, মূল ভাষাটি জানতে গেলে যে পরিমাণে পরিশ্রম করতে হয় এবং সেখানে প্রবেশের জন্য যে পরিমাণে সংস্কৃত জানা দরকার, মুখের ভাষা আর সাহিত্যের ভাষা, ভাষাতাত্ত্বিকরাই বলেন যে সবসময় আলাদা, দুটো এক নয়। বলতে পারা কাজ চালানো গোছের হয়ে যায়, তার মানে এই নয় সে লিটারেচার রচনা করতে পারবে বা লিটারেচার পড়ে বুঝতে পারবে। যেমন বাংলা পড়ার বাংলা, হ্যাঁ সাহিত্য পড়া, আমি ভাবতেই পারি বাংলা আমার মাতৃভাষা, আমার বাংলা আলাদা করে পড়ার কি দরকার, আমি সব পড়ে নেবো, কিন্তু তা তো নয়, তা নয় সংস্কৃতির ক্ষেত্রে। আর আমাদের বাংলায় কিরকম অবস্থা? ভালো ছাত্রছাত্রীরা তেমন আসছে না, সংখ্যা এখনো ওদের যথেষ্টই আছে। আমাদের সংস্কৃতের ইদানিং খুবই কমে গেছে ছাত্রছাত্রী, কারণ ওই চাকরির একটা ব্যাপার হয়েছে, এসএসসি অনেকদিন নিয়োগ বন্ধ। কিন্তু যাই হোক, আমাদের ছাত্রছাত্রী হিসেবেও যারা আসে বাংলা থেকে পড়তে, যেটা দেখি যে বড্ড পড়াশুনোর অভাব, যে একটা ব্যাপ্তি দরকার। যে সাহিত্যই তুমি পড়বে, তোমার অন্য সাহিত্য পড়তে হবে, সেই ভাষার সাহিত্য তো পড়বেই আদ্যন্ত, তার সঙ্গে অন্য ভাষার প্রমুখ সাহিত্য তুমি যদি না পড়ো তুমি সাহিত্যের মধ্যে প্রবেশ করতে পারবে। এই ব্যাপারটার একটা অভাব দেখি, এবং মেনলি ওই সিলেবাস ভিত্তিক হলেও একটা কথা ছিল, শুধু সাজেশন ভিত্তিক পড়াশুনো এবং নোটস ভিত্তিক পড়াশুনো। আমার সব থেকে দুঃখ লাগে যে তারা বাংলা এক লাইন ঠিক করে লিখতে পারে না, শুরু হচ্ছে ভাব বাচ্চে, শেষ হচ্ছে কর্চি বাচ্চে, এই কীরকম কাণ্ড। এই যে বাঙালির একটা ভয়ানক টিউশন প্রবণতা, টিউশন না হলে তাদের মানে তাহলে পড়বো কোথায়। আমি একসময় লেডি ব্রুমন কলেজের হস্টেলের সুপারিনটেন্ডেন্ট ছিলাম কাঁচা বয়সে, তো ভর্তি হয়ে আগে জিজ্ঞেস করতো পড়তে যাবে কখন, আপনাদের এত হস্টেলে কড়াকড়ি, এর মধ্যে ঢুকে পড়তে হবে, বেরোনো যাবে না, তাহলে পড়তে যাবে কখন? আমি পড়তে যাবে কলেজে অনেক পড়তে যাবে না, সেটা তো কলেজের বাইরে পড়তে যাবে, বাইরে কোথায় পড়তে যাচ্ছে? শুনতে পাই যারা পড়াচ্ছেন তারা তো মানে স্কুলে বা কোথাও সামান্য কিছু বা তাও পারেনি, যে এত করে একটা এত ভালো কলেজে ঢুকছো, সেখানে তুমি ক্লাস না করে বা তাদের উপর আস্থা না রেখে অন্য জায়গায় যাচ্ছ। হ্যাঁ, কেন না? নইলে তারা একটা ভয়ানক নিরাপত্তাহীনতায় ভোগে, যে টিউশন না পড়লে তাদের পড়া হবে না। এটা একেবারেই ছোট বয়স থেকে হচ্ছে। সেরকম মা বাবা কোথায়, যে যা খুশি পড়ছে, শিখছে কিনা আর পাশ করে ক্লাসে উঠছে কিনা, এইটুকুই আমার দরকার দেখার। এইটা হলে না এই অবস্থা হতো না।
তোমাকে পাশের বাড়ির অমুকের থেকে ভালো হতে হবে, তাই তোমাকে এতগুলো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং বিতৃষ্ণা জন্মে যায় আমার মনে হয় বিতৃষ্ণা মানে ছোট্টবেলা বিতৃষ্ণা। থেকে, যে এই যে ব্যাগের বোঝা নিয়ে মাথা দুঃখের খারাপ। কথা বলছি, আমার পাশে একটি বাচ্চা হলো, জন্মানোর থেকে দেখছি এটা চমৎকার ছিল, তারপরে তাকে শুরু হলো ওই করা গেলানো এবং অত্যাচার করা, স্ত্রীর ছাকা দেওয়া হতো, লাঠি দিয়ে মারা হতো। মেয়েটা একটা চমৎকার মানে যেমন হয় একটা শিশুকৃতি, সে না একটা বোকা একটা জড়োদ্গম মতো হয়ে গেল। ও ক্লাসে ফার্স্ট হচ্ছে, ওই যা তাকে ঠেসে দেওয়া হচ্ছে সেটা। হ্যাঁ, তো এইগুলো মারাত্মক হয়ে যাচ্ছে। এইরকম যদি হয় তাহলে নম্বরের বোঝা পিঠে নিয়ে নম্বরগুলো ওই ব্যাগের মতোই বোঝা হয়ে পিঠে থাকবে, সে এক পা চলতে পারবে না, এক পা বলতে পারবে না, এক লাইন বাংলা লিখতে পারছে না বাংলা করে। যেহেতু তুমি বেদ থেকে আমরা শুরু করেছি, যে ওখানে রাজাদের নিয়ে কি বলা হতো, বা প্রধান মানে যিনি হ্যাঁ, এখনকার সমাজে মানে রাজার কি করা উচিত, মানে সেটা শিক্ষা এবং আমার তো তাই রাজনীতি। মনে হয় যে সেই জায়গাটা যদি মূল জায়গাটা যদি ঠিক না থাকে, বোধহয় পুরো পরিস্থিতি আসলে পরিবেশ শিক্ষাটা ঠিকঠাক হচ্ছে কিনা, শিক্ষাটা ঠিকঠাক হচ্ছে কিনা এটা রাজার দেখার কথা নয়, শিক্ষা ক্ষেত্রে কোনো বাধা আসছে কিনা, মানে তারা নির্বাধে পড়াশোনা করতে পারছে কিনা বিনা কোনো বাইরের উৎপাতে, সেইটা দেখা রাজার কর্তব্য ছিল। আমরা অভিজ্ঞান শকুন্তলায় দেখি যে রাজা গেছেন মৃগয়ায়, সেখানে ওই তপবনের কাছে গেছেন, তো তপস্বীরা এসে বলছেন আমাদের এখানে ভয়ানক উৎপাত করছে, রাক্ষসরা, পড়াশোনায় বিঘ্ন হচ্ছে। তখন রাজা দায়িত্ব এটা, তিনি তপবনকে রক্ষা করবেন, তিনি সেই দায়িত্ব নিলেন। এটা কিন্তু পরিষ্কারভাবে মনুসংহিতা বলো বা যে কোনো ধর্মশাস্ত্রে বলা আছে যে তপবন হচ্ছে তখনকার ইউনিভার্সিটি। হ্যাঁ, এইগুলোর রক্ষণের দায়িত্ব রাজার, এবং রাজা সেখান থেকে ট্যাক্সও পান। হ্যাঁ, তো ট্যাক্স নিচ্ছেন আর রক্ষা করবেন না, এটা হবে না। ট্যাক্স তো আমরা শিক্ষাক্ষেত্রে প্রত্যেকে দিচ্ছি, সেস দিচ্ছি, হ্যাঁ, আর কে না দিচ্ছে। তো শিক্ষাক্ষেত্র থেকে কম ট্যাক্স, বিশেষ করে আমরা শিক্ষকদের তো ওপেন, মানে আমাদের বিরাট একটা আয় সরাসরি সরকারের কাছে ট্যাক্স যাচ্ছে, ছাত্রছাত্রীদেরও যাচ্ছে, কিন্তু তারা কি সেই সুরক্ষাটা পাচ্ছে না? শিক্ষার সেই গুরুত্বটা রাজা বুঝছেন। খুবই দুর্নাম যে মনুসংহিতা, সেখানেই বলা হয়েছে রাজা প্রত্যেক দিন, তিনি তো প্রথম কথা শিক্ষিত হয়ে গুরুগৃহে থেকে স্নাতক হয়ে ফিরলেন, তারপরে বিবাহ করে তারপর রাজ্য ভার নিলেন, যখন তিনি রাজা হলেন তখনও আজীবন তাকে সকালে উঠে আগে পড়তে বসতে হবে। ত্রৈবিদ্যেভ্যঃ ত্রয়ীং বিদ্যা, ত্রয়ী মানে হচ্ছে ঋগ সাম যজুঃ, এই হচ্ছে পড়ার। হ্যাঁ, কারণ তখনকার সমস্ত কিছুর ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে আমাদের বেদ থেকেই পুরো এই সভ্যতা সংস্কৃতি মানে ওই জাতি, কাজে তাকে তোমার মূলে জানতে হবে, প্রত্যেক দিন পড়তে হবে। মনু বলছেন, কৌটিল্য বলছেন, আমাদের রাজারা তারা পড়াশোনা করেন। কৌটিল্য বলো, মনু বলো, অন্যান্য ধর্মশাস্ত্রে রাজাকে বিনয় শিক্ষা করতে হবে। এই বিনয়টা বাংলার বিনয় মানে মডেস্টি নয়, কিন্তু বিনয় মানে স্পেশাল ট্রেনিং টু বি আ সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেটর। সেটা যেমন এখনো আইসিএসদের নিতে হয়, মানে আইএএসদের নিতে হয়, সেরকম রাজাকে বিনয় মানে প্রশিক্ষণ নিতে হবে। সেই প্রশিক্ষণ, ওই যে বিনয় শব্দটা শান্তিনিকেতনে বিনয় ভবন হচ্ছে টিচার্স ট্রেনিং, এই বাড়িটার নাম বিনয় এই জন্য। তো ট্রেনিংটা হয় কি করে? তুমি যদি পড়াশোনার সঙ্গে সম্পর্ক না রাখো, শাস্ত্রের উপদেশ যদি মনে না রাখো, এবং সেটাকে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা না শিখো, তাহলে ইউ আর ইনকমপ্লিট, ইউ ক্যানট বি আ গুড অ্যাডমিনিস্ট্রেটর। আমাদের দুর্ভাগ্য এখানে যে যেখানে ভালো কিছু বলা আছে সেই দিকটা দৃষ্টিপাত করা হয় না। হ্যাঁ, অন্য দিকের জিনিসগুলো, আচার বিধি ইত্যাদিগুলো নেওয়া হচ্ছে, কিন্তু যেটা মূলের মানে গোড়ায় গলদ হয়ে থেকে যাচ্ছে যেটা, সেইটা কিওর করার জন্য আমাদের প্রাচীন শাস্ত্র সাহিত্যের থেকে কিভাবে সাহায্য নেওয়া উচিত সেটা বলে দেওয়া হচ্ছে, সেদিকে দৃষ্টিপাত হচ্ছে। বেদের যুগের সঙ্গে কি এখন কোনো সম্পর্ক আছে নাকি পুরোটাই আলাদা হয়ে গেছে? মানে এখনকার আমাদের বাংলা ভাষা শব্দ, হ্যাঁ এমন আছে অদ্ভুত সব জিনিস যে আমরা মানে আশ্চর্যভাবে এই গোড়ায় ফিরে যাওয়ার কথাটা আসে। আমরা অজান্তেই কত বৈদিক শব্দ, শুধু নয় ফ্রেজ অব্দি বাংলায় ব্যবহার করি। হ্যাঁ, যেমন ধরো শব্দের কথা বলছি, দম্পতি, একটা শব্দ দিয়ে না একটা
মানে সংস্কৃতি, তাদের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা পর্যন্ত তুমি জানতে পারবে। দম্পতি শব্দটা তো আমরা ব্যবহার করি, কি বোঝো তার মানে? দম্পতি মানে একজন কি? স্বামী এবং একজন স্ত্রী, মানে কাপল। কাপল, স্বামী স্ত্রী। আসলে শব্দটা মানে প্রাচীন শব্দ, এটা বেদের শব্দ। পরবর্তীকালে আর সংস্কৃতে দম শব্দটা নেই। দম মানে গৃহ, হাউস হোল্ড। হ্যাঁ, আর পতি মানে হচ্ছে মালিক। তাহলে বাড়ির দুজন মালিক শব্দটা কিন্তু দ্বিবচনে, তয় দীর্ঘই ছিল। দমপতি মানে বাড়ির দুজন মালিক, অর্থাৎ ইকুয়াল ওনার অফ দ্য হাউস হোল্ড। কতটা একটা সামাজিক অর্থনৈতিক ইতিহাস একটা শব্দের মধ্যে ধরা আছে। দেখো, দম্পতি আমরা এখনো ব্যবহার করি, মূলের মানে ভুলে গেছি। বা ধরো একটা ফ্রেজ আমরা তো বলি অতিথি আপ্যায়ন। হ্যাঁ, অতিথি আপ্যায়ন কথাটা একেবারে বৈদিক যজ্ঞ প্রসঙ্গ থেকে এসছে। বেদের যুগে যেসব যজ্ঞ হতো, যজ্ঞটা ওদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল, এবং সব যজ্ঞের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সোমযাগ। সোমলতার রস, সোমলতা একটা ঔষধি, যেটা এখনো ঠিক আইডেন্টিফাই করা যায় না। তো সেই ঔষধি রাজ সোম, সেই সোমলতার রস নিংড়ে তাই দিয়ে আহুতি দেওয়া হতো। এই সোমলতার সোমযজ্ঞটা বিরাট একটা বড় ইম্পর্টেন্ট অনুষ্ঠান। তো তোমরা রাজস্ব যজ্ঞ, হ্যাঁ, এইসবের নাম শুনেছো, বাজপেয়, রাজস্ব, অশ্বমেধ, সব কিন্তু কাইন্ড অফ সোমযাগ। তা যাই হোক, এই সোমযাগে আমরা দেখি সেখানে সোমলতা কিনে এনে রাখা হয় যজ্ঞের জায়গায়। সোমলতা যখন কেনা হলো, তার একটা টেকনিক্যাল নাম হয়ে গেল অতিথি। সে অতিথি সোম তাকে এনে রাখা হলো। অতিথি সোম রাখার পর তাকে, যেমন তুমি বাজারে গেলে দেখবে শাক পাতা ডাঁটা যারা বিক্রি করে তারা জলে ছিটে দেয়, কারণ তরতাজা, হ্যাঁ, ফুলে ফেপে ওঠে যাতে তাজা লাগে। তো সেরকম সোমের লতাগুলোতে জল ছিটানো হতো যাতে তারা পুষ্ট হয়ে ওঠে। এই জিনিসটাকে বলা হতো আপ্যায়ন, অতিথি আপ্যায়ন। আর আমাদের এখন যদি অতিথিরা আসেন তাদের গায়ে জলের ছিটে দিয়ে তরতাজা করে দেওয়া হয় বোধহয় কোথাও কোথাও গোলাপ জলের ছিটে। তো অতিথি আপ্যায়ন হচ্ছে এখান থেকে আসা শব্দ। পুত্রান দেহি, এটা তো বোধহয় অনেক নারীবাদীরা খুব আপত্তি করে, এটা পুরুষতান্ত্রিক। আসলে পুত্র মানে শুধু পুত্র নয়, কিন্তু একটা একশেষ বলে সংস্কৃতে একটা ব্যাপার আছে, যে একাধিক শব্দ একই জাতীয় থাকলে সব মিলিয়ে একটা বলা হয়। যেমন ধরো বাবা মা, পিতা মাতা। এখন পিতা চ মাতা চ, যেমন একটা হতে পারে পিতরৌ, মাতরৌও হতে পারে, পিতা মাতরৌ হতে পারে। এইগুলো মানে সেই প্রাচীনকালেই এগুলোকে অ্যালাউ করা আছে। তো পুত্র মানে কিন্তু সন্তান। তাহলে পুত্রান দেহি, মানে আমাকে সন্তান দাও। এবং কত প্রাচীনকালের কথা আমি বলছি শোনো। পুত্র শব্দটাকে যদি তোমার পুংতান্ত্রিক মনে হয়, অপত্য, সন্তান, এই শব্দগুলো কিন্তু ক্লিবলিঙ্গ। এবং কতকাল আগে, খ্রিস্টপূর্ব 500 বছর আগে, নিরুক্তকার যাস্ক অপত্য শব্দকে বিশ্লেষণ করে বলছেন, অপত্য শব্দটা এলো থেকে না, অপততং ভবতি, মা বাবার শরীর থেকে নির্গত হয়ে তারা আস্তে আস্তে বড় হয়, বিস্তৃত হয়, বড় হয়ে ওঠে। এবং সে কিন্তু ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এই প্রসঙ্গটা তুলেই উনি মেয়েদের বাবার সম্পত্তিতে অধিকার আছে কিনা এই নিয়ে আলোচনায় যাচ্ছেন। বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং। আর সন্তান শব্দটা এমন অপূর্ব কেন, তার মধ্যে আছে দুটো। সম মানে সম্মুখ, তানও এসে তন ধাতু থেকে, তনু বিস্তারে, বিস্তার, নিজেকে বিস্তার করে দেওয়া। সন্তান হচ্ছে বাবা মায়ের এক্সটেন্ডেড সেলফ, এই হচ্ছে তার মানে। তাই সেখানে কোনো লিঙ্গের প্রশ্ন ওঠে না। আর যেমন এটা স্বাভাবিক, মানে এটা অনস্বীকার্য যে পুত্রের চাহিদা ছিল বেশি, কিন্তু তারা কন্যা সন্তানও চাইতেন। বৃহদারণ্যক উপনিষদে একেবারে বলা আছে, যদি বাবা মা মনে করেন, চান, অথো কন্যা মে দুহিতা মে পণ্ডিতা যায়, আমার একটি পণ্ডিতা কন্যা জন্মা, তাহলে তারা এই যোগ্য। তাহলে চাহিদা না থাকলে তার প্রেসক্রিপশনটা কেন থাকবে? আচ্ছা, ছিল, কম ছিল, কিন্তু ছিল না এরকম। তারা একেবারে মেয়েদের মেরে ফেলতো জন্মালে, এটা কখনোই। অনেক কিছু জানলাম তোমার থেকে, কিন্তু একটু ছোট ছোট প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমরা ঝটপট আগুনে ঝাঁপ দিই যজ্ঞের মতো। তো এটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। তো ঝটপট আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আমরা একটু তৈরি হয়ে যাই। শুরু করছি তোমার আগুনে ঝাঁপ দেওয়ার প্রথম প্রশ্ন। পছন্দের নাটক, তুমি তো খুব নাটক দেখো।
পছন্দের নাটক আমার আসলে এই নাথবতী অনাথবধ থেকে বেরিয়ে আসা মুশকিল হয়, কিন্তু আরো অনেক নাটকের কথা মনে পড়ছে। তাহলে ওটাই ধরে ওটাই নিই। ধরা যাক। এত জায়গায় তো যাও, পড়াতে যাও বা তোমার বেড়াতেও খুব ভালো লাগে, যেখানে আবার বেড়াতে যেতে ইচ্ছে করে, এমন একটা জায়গা যেখানে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না? আসলে আমি সব থেকে বেশি সময় বাড়ি এবং কলকাতার বাইরে থেকেছি অক্সফোর্ডে, একটানা 2 মাস। এতদিন আমি অন্য কোথাও গিয়ে থাকিনি। আমি ফেরার সময় দেখলাম খুব মন কেমন করছে। অক্সফোর্ডটা হ্যাঁ, এত সুন্দর জায়গাটা ছিল অক্সফোর্ডশায়ার। আমি মূল শহর থেকে একটু দূরে থাকতাম এবং চোখের সামনে ঋতু পরিবর্তন হলো। অটাম, ওই ফলের সময় গেছিলাম, সেটা আস্তে আস্তে ধূসর হয়ে শীতে পৌঁছল, তখন আমি চলে এলাম। ওখানে আমার আবার যেতে ইচ্ছে করে। আর দেশের মধ্যে আমার ইচ্ছে তো করে এবং আমি চলেও যাই। তার মধ্যে প্রধান জায়গা হচ্ছে মণিপুরের লোকটাক লেক। ও অপূর্ব, মানে ভাবা যায় না। কিন্তু 3বার করে গিয়ে শেষ পর্যন্ত তার চেহারাটা ভালো দেখি। পরিবর্তনের থেকে আরো আরো বেশি না গো, পরিবর্তিত। ক্রমশ খারাপ হচ্ছে অবস্থা। তখন মনে হয় না এলেই ভালো হতো। কলকাতা প্রিয় যান, কোন যানে চড়তে বেশি ভালো লাগে? রিক্সা, ট্রাম না অটো? ট্রাম ট্রাম ট্রাম। খুব খুব ঠান্ডায় ওই সময় ছিলে অক্সফোর্ডে? না, অক্সফোর্ডে খুব ঠান্ডা, মানে শুরু হচ্ছিল তখন, আচ্ছা, বেশ ঠান্ডা। যাই হোক, যে কোনো একটা জায়গায় খুব ঠান্ডা ধরো, সেখানে তোমার কাছে 3টে অপশন আছে, কোনটা তোমার খেতে ইচ্ছে করবে? হট চকলেট, ব্ল্যাক কফি, জিঞ্জার হানি টি। জিঞ্জার হানি। এবার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রিয় গান। আমার খুব প্রিয় গান হচ্ছে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছি নিচে। একটু গাও না। ঠিক আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচ্ছে। গাইতে বলো না, আমার আজকে ন্যাড়ার মতন অবস্থা। আমাকে আজ গাইতে বলো না। আচ্ছা, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। ভালোই তো লাগলো গানটা শুনতে। এবার তোমার জন্য কিছু উপহার আছে। কেন এইটুকু তো আর- তোমার জন্য বি বনি থেকে আছে ও বাবা, একটা গিফট ভাউচার, হাটারি গ্রিলস এর তরফ থেকে আছে একটা গিফট ভাউচার 750 টাকার, ডেজের থেকে আছে 30% একটা ডিসকাউন্ট ভাউচার, প্রতিক্ষণের থেকে আছে একটা 30% ডিসকাউন্ট ভাউচার, আর লাস্ট্রাদার তরফ থেকে আছে একটা 30% ডিসকাউন্ট ভাউচার, দারুণ ব্যাপার, দারুণ। আমার তরফ থেকে আছে একটা 1000 টাকার ভাউচার। এইসব তো আমি জানতাম না, আমি তো আপন মনে নিজে খুশিতে আমার প্রাণের কথাগুলো বলে গেলাম, তার জন্য আবার তোমার জন্য জুটিফুলের তরফ থেকে আছে একটা কোস্টার, ও সুন্দর, খুব সুন্দর। ও স্টোরের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। ওরে বাবা রে, আচ্ছা, আরেকটা আছে। বিরাট ব্যাপার। না না, অন্নপূর্ণা স্বাদিষ্ট এদের খুব সুন্দর সুন্দর স্ন্যাক্স আছে, তার তরফ থেকে আছে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। মৌদির থেকে তো অনেক গল্প শুনলাম, কিন্তু আমরা জানি যে যারা যারা মৌদিকে ফেসবুকে ফলো করেন বা যারা পড়াশুনো ওনার কাছে পড়তে যান বা যারা যারা চেনেন, জানেন যে মৌদি খুব ভালো কবিতা লেখেন। তো আমাদের একটু ইচ্ছে ছিল, দাবি ছিল আসলে, যে একটু যদি কবিতা দিয়ে আমাদের আজকের এই আড্ডাটা শেষ করতে পারি। আর এটা সব দর্শকদের অনুরোধ যে তোমার বাঙালের লেখা কবিতা। বাঙাল কবিতা, হ্যাঁ, আসলে কবিতা লেখা আমি তো ওই 8-এর দশকের শেষ দিক থেকে লিখতাম, তখন মানে প্রায় সব পত্রপত্রিকাতেই লেখা বেরোতো। আর তারপর বহুদিন মানে একটা গ্যাপ পড়েছিল। আমাদের সুমিতা সামন্ত এখন লাস্ট্রাদায় আছে, ওর উদ্যোগে সপ্তর্ষি থেকে আমার 2010 সালে প্রথম কবিতার বই বেরিয়েছিল। তারপরে এটা আরও 10 বছর বাদে সুমিতাই উদ্যোগী, স্বপ্ন আবাদ। প্রথম বই ছিল অনতি 19, নাম দিয়েছিলেন অলোকরঞ্জন দাশগুপ্ত। তারপর স্বপ্ন আবাদ, তার 2 বছরের মাথায় আমার চিল নামছে চুপ। তারপর আরও একটি বই, একটি নয়ন পানি গ্রহণ,
তারপরে এই বছর আমার কবিতা সংগ্রহ বেরিয়েছে। কিন্তু হ্যাঁ, বাঙাল কবিতা আমার খুব প্রাণের। বাঙাল ভাষা আমার ঠাকুমার কাছে আমার শৈশবের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা কেটেছে। তো সে সময় আমার মনে হতো সেই ঠামবুড়ি আমার কানে বসে কথা বলে যাচ্ছে। আমি নাকি ভালো বাঙাল বলতে পারি না, জানিও না ঠিক, কিন্তু আমার এই লেখাগুলো বাঙাল ভাষাতে এসছে। এটা একটা সিরিজ, হ্যাঁ, প্রত্যেকটার মধ্যেই একটা থাকো শব্দের থাকো, থাকা থাকি ইত্যাদি থেকেছে। এই কবিতাটার নাম হচ্ছে সদা থাকো আনন্দে। এক এক দিন মেলা কথা কওনের ইচ্ছা হয়, যা যা করছি যা যা দেখছি কইয়া দিলে পাপ যায় গিয়া, এমনটাই কেন জানি মনে লয়। ঠাকুরে কম ডাকছি, কম ভোগ দিছি, ঠাকুরে তাকাইয়া থাকে ঠায়, যেন মিটমিট কইরা হাসে আমার দিকে চাইয়া। কেন হাসো গো ঠাকুর? বুঝি যত আকাম কুকাম করছি জীবনে তারি লাইগা হাসো? তোমারে আমার কেন জানি ঠাকুর ঝিল্লা খান ঠেকে, তার লগে কম খারাপ ব্যবহার তো করি নাই। দেশ ভাগ হইতে তারা আইলো, সেজ ঠাকুরপো, তার পরিবার আর লগে ঠাকুরঝি। শেষ অবধি ঠাকুরঝি রইয়া গেল আমগো বাসায়, আর সকলে যে যার মতো ঘর তুল্লা বাসা ভাড়া নিয়া গেল গিয়া। ঠাকুরঝি বিয়া করে নাই জিদ কইরা, তার আর যাওনের জাগা নাই। এখন তারে আমরে দেখতে হইব। রাগ হইতো খুব, রাগ হইলে আমার মাথা ঠিক থাকে না। এখনো আমার নাতিনে কয় রাগ হইলে নাকি আমারে আর চিনন যায় না, ডরায় সে তখন। এমন রাগ হইছিল সেইবার, ঠাকুরজিরে ধাক্কাইয়া ফালাইয়া দিছি, কইছি যা গিয়া, তরে আমি রাখতে পারুম না। কেন তার উপর এমন রাগ হইতো কইতে পারি না। কত লোকেই তো আমগো বাসায় খাইছে লইছে, এমন তো করি নাই কারুর লগে। মায়ে বাপ মরা ওই মাইয়া, আমি তার বড় বৌদি, আমারও তো তারে দেখানোর কথা, দেখি নাই। তারে বাইর কইরা দিছি বাসার থিকা। শেষ অবধি এক কাপড়ে গেল গিয়া তার ছোট দাদার বাড়ি। তারা ছোট্ট একখান ঘর তুলছে কোনো রকমে, 3 জনের সংসার, সেইখানে গিয়া উঠল। কষ্ট হয়েছে খুব, বুঝি, তবু কোনো দিন কিছু কয় নাই আমারে। এই বুড়া বয়সে পূজায় বৈশা দেখি ঠাকুরে খালি মিটমিট কইরা হাসে। যত ভোগ দেই, যত নাম গাই, সেই হাসি। ঠাকুরজি আইছিল সেই দিন, তারে হাতে ধইরা কই মাপ কইরা দিস, তোর লগে খুব খারাপ করছি, মাপ কইরা দিস। সেও দেখি হাসে, কেমন মাইয়া, কেমন হাসি, কোনো রাগ নাই মনে। কয় বৌদি, আমি কিছু মনে রাখি নাই, তুমি কাইন্দ না, তোমার দোষ নাই, তোমার দিকটাও তো দেখতে হইব। আমার খারাপ তো কিছু হয় নাই, ছোটদায় আমারে ভালোই রাখছে, ছোট বৌদি তো সকলেরই যত্ন করে, তুমি কান্দো কেন? আরে কান্দো কেন? পূজায় বসি, ঠাকুরের চোখ দেখি আনন্দে ঝিকায়, আনন্দে ঝিকায়, ঠাকুর ঠাকুর ঠাকুরঝি। আমাদের এই পর্বের প্রশ্ন হলো, আমাদের আজকের অতিথি মৌদি। মৌদি অক্সফোর্ডে তার একটি বক্তৃতা শুরু করেন একটি মন্ত্র দিয়ে। কোন মন্ত্র সেটি? এই পর্বের প্রশ্ন হলো, মৌদি অক্সফোর্ডে তার একটি বক্তৃতা শুরু করেন একটি মন্ত্র দিয়ে। কোন মন্ত্র? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে। আর অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, নিচে দেখুন একদম লাইক বাটনের পাশে একটা হাইপ বাটন আছে, প্লিজ ওটা প্রেস করে দিন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন। দশভুজা নাশে বলতো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই,
মাঝে যা তাকে বলে ধপ, গল্প জুড়ে তার